রহমান, আমার বাড়ি রংপুর। প্রিয় বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় 2টা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরে কোনো এক প্রত্যন্ত গ্রামের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমাদের নিজস্ব কোনো জায়গা সম্পত্তি নেই। এজন্য বেশিরভাগ সময় ছোটোবেলা থেকে আমি দেখে আসছি যে আমার বাবা অন্যের জমিতে চাষবাস করে খুব কষ্ট করে জীবিকা অর্জন করে। এভাবে আমার শৈশবের দিনগুলো কাটে। আমার আসলে খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করার সুযোগ হয়নি। আমিও ছোটোবেলায় বেশিরভাগ সময় আমার বাবার সাথে মাঠে ঘাটে গিয়ে কাজ করতাম। এমন করে আমার শৈশবের দিনগুলো আস্তে আস্তে কাটতে থাকে। একটা পর্যায়ে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স যখন প্রায় 14 বছরের কাছাকাছি, ঠিক ওই সময় আমার বাবা ইন্তেকাল করে। আমার বাবা মারা যায় এবং বাবা মারা যাওয়ার আগেই বাবা আমার যে বড় 2টা বোন আছে, আমার বড় 2 বোনের বিয়ে দিয়ে যায়। কিন্তু সেই পর্যন্ত আমার দাদিমণি কিন্তু বেঁচে ছিল। আমার দাদি বেঁচে থাকা অবস্থায় আমার বাবা মারা যায় এবং বাবা মারা যাওয়াতে আমাদের পরিবারটা অনেকটাই ভেঙে পড়ে। আমার বয়স তখন প্রায় 14-15-এর কাছাকাছি। আমি তেমন কোনো ভালো কাজকাম করতে পারি না। বাবা মারা যাওয়ার পরে পরিবারে এক অন্যরকম অভাব অনটন দেখা দেয়। কিন্তু আমার বোনদেরকে যেখানে বিয়ে দিয়েছি, আমার বোনরাও কিন্তু খুব ভালো কোনো পরিবারে বিয়ে হয়নি। তাদের পরিবারগুলো এক মধ্যবিত্ত পরিবার। এই জন্য সবসময় তাদের পরিবার থেকে আমার মাকে প্রেশার দিত, মানে টাকা দেন, পয়সা দেন, এই দেন, ওই দেন, এটা ওইটা, শুধুমাত্র যৌতুক চাইতো। আমার মায়ের পক্ষে আমার বোনদের পরিবারে কোনো টাকা পয়সা দেওয়া সম্ভব হচ্ছিল না, যার জন্য শ্বশুরবাড়িতে আমার বোনেরা খুব বেশি শান্তিতে ছিল না। সেখানেও তাদেরকে অনেক দুঃখ, কষ্ট আর যন্ত্রণা পোহাতে হতো। এমন করে আমার বয়স যখন প্রায় 17 বছরের কাছাকাছি, ঠিক ওই মুহূর্তে আমার দাদিমণি মারা যায়। দাদি মারা যাওয়াতে মা কান্না করতে করতে সবাইকে একটা কথা বলে, ভালো হয়েছে, দুনিয়াতে বেঁচে থাকতে খাবারের কষ্ট পাইতো, ওষুধের কষ্ট পাইতো, রাতভর কত চিৎকার করতো, একটা ট্যাবলেট কিনে দেওয়ার মতো সামর্থ্য আমাদের ছিল না। যাই হোক, মরে গেছে, পরকালে হয়তো ভালোই থাকবে, এগুলো আমার মা বলতো। এবং অভাবের সংসারে মায়ের কথাগুলো শুনতে আমার নিজের কাছে অনেক খারাপ লাগতো, কিন্তু কিছুই করার নাই। এটাই তো ছিল আমাদের পরিবার, এটাকে মেনে নিয়ে সামনের দিকে যেতে হবে। এরকম করে আমি তখন চিন্তা করলাম যে কী করা যায়। আমি আসলে খুব বেশি মাঠে ঘাটে কাজ করতে পারি না, কারণ আমার স্বাস্থ্যটা অনেক বেশি, মানে আমার স্বাস্থ্যটা, আমি একটু মোটা টাইপের মানুষ ছিলাম। এই জন্য খুব বেশি মাঠে ঘাটে কাজ করতে পারতাম না এবং মাঠের কাজে কেউ আমাকে নিয়েও যেত না। আর আমি মাঠের কাজ খুব ভালো পারতাম না। ধরেন জমি পরিষ্কার করার জন্য যদি বসি, তাহলে আমার শরীরের চাপেই প্রায় অনেক ধান গাছ শুয়ে যায়। এই জন্য কেউ আমাকে মাঠে কাজ করার জন্য নিত না। আমি তখন ভাবলাম যে কী করব। এরকম চিন্তাভাবনা করার পরে একদিন আমাদের বাজারের ওখানে বসে আছি। বাজারের ওখানে বসে থাকা অবস্থায় আমি এক ব্যবসায়িকের সাথে কথা বলতেছি। ওনার অনেকগুলো ভ্যান গাড়ি আছে এবং রিক্সা আছে, উনি এগুলো ভাড়া দেয়। তো ওনার সাথে কথা আমি বললাম যে, কাকা, আমার কি রিক্সা দেবেন চালানোর জন্য? উনি আমার বলে, তুই তো রিক্সা উঠলে রিক্সা ভেঙে যাবে। একে তো গরিব, তার বলায় আল্লাহ শরীরে এত বেশি মাংস দিয়েছে, সে মাংস কমানোর কোনো উপায় নেই। পরে আমি বললাম যে, ঠিক আছে, আপনি রিক্সা না দিলে আমার একটা ভ্যান গাড়ি দেন, আমি একটা ভ্যান গাড়ি চালাই। উনি আমার বলে, হ্যাঁ, এটা ঠিক আছে, কারণ ভ্যান গাড়ি চালাইতে পারিস, কারণ ভ্যান গাড়িতে মাল উঠে তুই গাদার মতো টানবি, তোর লাগেও গাদার মতো, ঠিক আছে, তোর একটা ভ্যান গাড়ি দেবো, কালকে আসিস। এর পরের দিনে আমি তখন সকালবেলা ওনার দোকানে গেলাম এবং দোকানে যাওয়ার পরে উনি আমাকে একটা ভ্যান গাড়ি বুঝিয়ে দিল। তো আমি আসলে খুব ভালো ভ্যান গাড়ি চালাইতে পারি না। এরপরে একটু একটু করে এলাকাতে এদিকে ওদিকে চালাইলাম, মোটামুটি শিখলাম। শিখার পরে আমাদের এলাকাতে অনেক সবজির চাষ হয়। তো রাত দুপুরে সবজির ওই বাজার বসে, মানে পাইকারি বাজার বসে। তো আমি কী করতাম, আমাদের এলাকা থেকে সবজি নিয়ে যেতাম, পাইকারি বাজারে সবজি নিয়ে যেতাম এবং সেখানে সবজি বিক্রি করতাম। আলহামদুলিল্লাহ, আমার সময়গুলো খুব ভালোই কাটতে থাকে। আস্তে আস্তে করে আমি এই ভ্যান গাড়ি চালিয়ে একটু সুখের ছোঁয়া দেখতে পাই, পরিবারের জন্য কিছু ইনকাম করতে পারি এবং আমারও দিনগুলো প্রায় অনেকাংশেই ফিরে যায়। আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ আমাকে এই পর্যন্ত এনেছে। এরপরে সময়গুলো আরও ভালো কাটতে শুরু হয়। এরকম করতে করতে আমি প্রায় অনেকটাই বড় হই, একদম যুবক বয়সী হয়ে যাই। তো ঘরে মা আর আমি, আমাদের আর কোনো সদস্য নাই। 2টা বোনকে বিয়ে দিয়েছি। মাঝে মাঝে 2 বোনের মাঝে এক বোন বা ওই বোন আইসা বাড়িতে 2-1 দিন থেকে যায়, এরকমভাবেই আমার সংসারটা কাটতেছে। এইভাবে একদিন আমি একটা অনেক দূরের ভাড়া পাইছি। অনেক দূরের ভাড়া বলতে, আমাদের এলাকাতে একজন লজিং মাস্টার ছিল, উনি লজিং থাকতো। তো সেই মাস্টারের বাড়ি অনেক দূরে, তিনি তার মাল সামানা যা আছে সব কিছু নিয়ে চলে যাবে, মানে এখানে উনি আর থাকবেন, ওনার বাড়িতে চলে যাবে। তো আমাকে বললো যে, সোহান ভাই, আমার একটু বাড়িতে দিয়ে আসেন। তা আমি বললাম যে, ভাই ঠিক আছে। দুপুরের পরে রওনা দিলাম। আমি ভাবলাম যে হয়তো কাছেই হবে, আমি আগে কখনো যাই নাই।
কিন্তু যাওয়ার সময় দেখি যে রাস্তাঘাটগুলো খুবই ভাঙা, একদম ভাঙা রাস্তাঘাট। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে প্রায় আসরের নামাজের পরে ওনার বাড়িতে গিয়ে পৌঁছাইলাম। তো আসরের পরে পৌঁছানোর পরে আমি বললাম যে ভাই আপনি বলেছিলেন, তাই আমি ভাবলাম হয়তো কাছাকাছি, এত দূরে এটা তো আমি জানতাম না। ওই মাস্টার তখন আমার বলতেছে, ঠিক আছে যেহেতু এত দূরেই, একটা কাজ করুন, আপনি থাইকা যান, আজকে আর কষ্ট করে যাওয়ার দরকার নেই, যেহেতু আসছেন আজকে থাইকা যান। আমি তখন বললাম, কি বলেন থাকবো, আমি তো আমার কাজের জন্যই আসছি, এখন আমি থাকবো না, চলে যাব। উনি বলে, না রাতের বেলা যাই না, আকাশ অনেক মেঘ করেছে, হয়তো একটু বৃষ্টি আসতে পারে, যায় না। পরে আমি চিন্তা করলাম যে যুবক মানুষ, ওনাদের বাড়িতে থাকবে এবং ওনার বাড়িও তো অনেক দূরে, ঠিক আছে চলে যাই। আমি বললাম যে না রে ভাই, আমি থাকবো না, আমি চলে যাবো। এরপরে রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তাগুলো তো খুবই ভাঙা, আমি প্রায় 3 ভাগের 1 ভাগ জায়গাও আসতে পারি নাই, মাগরিবের আজান দিয়ে দিছে। কিন্তু আমার কাছে একটা টর্চ লাইট ছিল। গুড়গুড়ের ওই অন্ধকার আকাশে প্রচুর মেঘ জমে আছে, এই বৃষ্টি এলো বলে একটা অবস্থা, এবং চারদিকে শীতল বাতাস বইতেছে। চিন্তা করলাম যে কি করব। এরকম করে আস্তে আস্তে করে ভ্যান গাড়ি চালাতে চালাতে একটা তেঁতুল গাছ ছিল, অনেক বড় একটা তেঁতুল গাছ। এবং ওই তেঁতুল গাছের নিচে আসার পরে হঠাৎ করে আমি কি জানি একটা জিনিস দেখতে পেলাম। মানে কি জানি একটা জিনিস বলতে এরকম যে হঠাৎ করে তেঁতুল গাছের সামনে যে বাঁশ ঝাড়টা ছিল, ওই বাঁশ ঝাড়টা একদম গাছ মানে রাস্তার মধ্যে এসে পড়ে আছে। তো রাস্তার মধ্যে পড়ে আছে, আমার কাছে মনে হলো যে বাঁশ ঝাড়গুলোর উপরে সম্ভবত কেউ একজন বসে আছে, যে একজন বসে বাঁশ ঝাড়গুলোকে রাস্তার মধ্যে চাপা দিয়ে ধরে আছে, এরকমটা আমার কাছে মনে হচ্ছে। তো একেবারে গুড়গুড়ি অন্ধকার, বাতাস আসতেছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টিও পড়তেছে। আমি ভাবলাম যে আল্লাহ, কী করা যায়, কী করবো, পিছনের দিকে দৌড় দিব না কি করব। এরপর আমি বাড়ি দিয়ে মানে আশেপাশে তেমন কোনো বাড়ি ঘরও দেখতে পাচ্ছি না, যে কোনো একটা বাড়িতে গিয়ে আমি দৌড়ে কোনো রকমভাবে আশ্রয় নিব, এরকম একটা অবস্থাও নেই। পরে ভাবলাম যে বাঁশ ঝাড়টা একটু উপরের দিকে উঠাই, বা কোনো কিছু দিয়ে উপরে উঠে দেখি যে যাওয়া যায় কিনা। আমি হঠাৎ করে আবার সামনে খুব ক্লিয়ার দেখতে পাচ্ছি, মানে সামনে আর কোনো ভয়ানক কোনো কিছু দেখা যাচ্ছে না, যেটাকে আমি একটু আগে দেখলাম যে বাঁশ ঝাড়ের উপরে বসে আছে এরকম। তো আমি তখন আস্তে আস্তে করে এই আপনার ভ্যান গাড়িটাকে রেখে সামনের দিকে হাঁটতেছিলাম। একটু একটু করে সামনে যাওয়ার পরে আমি তখন বাঁশ ঝাড়টাকে উপরে উঠানোর চেষ্টা করতেছি, মানে খুবভাবে ট্রাই করতেছি যে অন্তত একটুখানি জায়গা হলে হয় আমার ভ্যান গাড়িটা যাওয়ার মতো। কিন্তু সেখানেও আমি আর মানে উঠে যেতে পারতেছি না। অনেক টানাটানি করে কষ্ট করে একটুখানি সাইড করলাম, মানে একটু সাইডে নিলাম। এবং সাইডে নেওয়ার পরে আমি আবারও যখন ভ্যান গাড়ির কাছে আসলাম, ভ্যান গাড়িটা টান দিব, এই মুহূর্তে দেখি যে বাঁশ ঝাড়টা আমি যে টাইনে যেখানে নিয়ে গেছিলাম, এটা ওইখান থেকে আবারও সেম জায়গায় চলে আসছে, মানে আবারও আগের জায়গায় চলে আসছে, আগের পজিশনে। ভাবলাম তাইলে কী করা যায়, কি আমি টাইনে দিলাম, আবার চলে আসলো কেন। তারপর মনে হলো যে হয়তো যেহেতু বাসের টার্নটা এদিকে, এই জন্য হয়তো বাস টার্ন নিয়ে চলে আসছে। আমি আবারও ভ্যান গাড়িটাকে থামিয়ে পুনরায় আবার ওখানে গেলাম, এবং ওইখানে যাওয়ার পরে এবার খুব শক্ত করে বাঁশটাকে আমি টানতেছি একটা পাশে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ভাই, আমি আমার শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করার পরেও আমি বাঁশটাকে কোনোভাবেই সাইডে নিয়ে যেতে পারতেছি না। আমার ভিতরে তখন ভয় ঢুকে গেল, ইয়াল্লা এটা কি। এবং একটা পর্যায়ে হঠাৎ করে তুফান শুরু হলো, এবং তুফান এত পর্যায়ে তুফান যে মনে হয় আমার ভ্যান গাড়িটাকে পর্যন্ত উড়াই নিয়ে যাবে, এরকম একটা অবস্থা। আমি দোয়াদৌড় পড়তে শুরু করি, এবং এরই মাঝে হঠাৎ করে চারপাশ থেকে আমি এক ভয়ানক শব্দ শুনতে পাই, যে শব্দ আমি আমার জীবন দশায় কখনোই শুনি নাই। একেবারে মোর শব্দ যেন পুরো দিকটিকে একেবারে ঘিরে তুলতেছে। ভয়ে তখন আমার কলিজা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। আমি দোয়াদৌড় পড়তে শুরু করলাম, তো আশেপাশে আমি কাউকেই দেখতে পাচ্ছি না। এরকম করে বাতাস তুফানে যখন আমার ভ্যান গাড়িটাকে উড়ে নিয়ে যাচ্ছে, আমি তখন উপরের দিকে তাকিয়ে যেটা দেখতে পেলাম যে সাদা টাইপের কোনো একটা কাপড়ের মতো কিছু একটা আমার মাথার উপর দিয়ে কখনো এদিকে যাচ্ছে, কখনো ওদিকে যাচ্ছে। আমি তখন বুঝে গেলাম যে আল্লাহ, আমার আর বাঁচার কোনো উপায় নেই। আমি তখনই ভ্যান গাড়ি সব কিছু লাইট সব কিছু রেখে দৌড়ে পালানোর চেষ্টা করলাম, এবং দৌড়াতে একটা পর্যায়ে একটা বাড়ির মধ্যে এসে ঢুকলাম, এবং বাড়ির ভিতরে ঢুকে মা গো বলে ডাকতে শুরু করলাম। তখনই একটা মানুষ জানালা খোলার পরে বলতে, কি আপনি কোথেকে আসছেন? আমি বললাম, দেখেন আমি খুব বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করেন। ওই ভিতরের মহিলাটা বলতেছে, দেখেন আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। আমি বললাম, দেখেন আমি কোনো শত্রু না, আমি কোনো ডাকাত না, চোর না, আমি কোনো সন্ত্রাসী না, আমি একটু উপকারের জন্য আসছি। বলে, কি হয়েছে বলেন, ওইখান থেকেই বলেন। আমি বললাম, আরে আমি আমার ভ্যান গাড়ি নিয়ে রওনা দিয়েছিলাম, আমি অমুক গ্রামে গেছিলাম, সেই গ্রাম থেকে আমার বাড়িতে রওনা দিয়েছি, কিন্তু এই তেঁতুল গাছের গোড়ায় আসার পরে, তেঁতুল গাছের নিচে আসার পরে হঠাৎ করে আমি এরকম একটা বিপদের সম্মুখীন হয়েছি। মহিলা আমাকে বলে, আপনি কি জানেন না যে এই জায়গাটা ভালো না,
আপনি ওখান দিয়ে এত রাতের বেলায় রওনা দিয়েছেন কেন? আকাশে অনেক এত মেঘ করে আছে, এত এরকম একটা মানে খারাপ অবস্থার ভিতরে। আমি তখন বললাম, "আমি তো জানি না গো মা, আমাকে যদি একটু সাহায্য করেন।" পরে বলে, "দেখেন বাবা, আমি আপনাকে কী সাহায্য করবো জানি না। তা আমার একটা ঘর আছে, আপনি ওই ঘরে আজকে রাতটা থেকে যান, সকালবেলা আপনি ভ্যান গাড়ি নিয়ে যান।" আমি তখন বললাম, "ও মা, আপনি কী বলেন? আমি রাস্তার মধ্যে ভ্যান গাড়ি রেখে এখানে ঘুমাবো? আমার যদি ভ্যান গাড়িটা নিয়ে যায়?" উনি বলে, "দেখেন, রাতের বেলা এই রাস্তায় কোনো মানুষ চলাফেরা করে না। সবাই জানে এই জায়গাটা অনেক খারাপ, সেজন্য এই রাস্তা দিয়ে কোনো মানুষ চলে না। আপনি দিনে ৯টা বাজে গেলেও আপনার ভ্যান গাড়ি রাস্তার মধ্যে পাবেন, কেউ নিয়ে যাবে না।" আমি বললাম, "যদি আমার ভ্যান গাড়িটা নিয়ে যায়?" উনি বলে, "না রে বাবা, নিবে না, আপনি ওইখানে গিয়ে ঘুমায়া যান।" পরে আমাকে একটা ঘরের চাবি দিল। চাবি দেওয়ার পর আমি তখন পাশের ঘরটা খুললাম। খোলার পরে ভিতরে দেখলাম যে একটা হারিকেন আছে। আমি তখন ওনাদের কাছে আসলাম। আসার পর আমাকে একটা গ্যাস লাইট দিল। গ্যাস লাইট দিয়ে আমি হারিকেনটা জ্বালালাম। হারিকেনটা জ্বালিয়ে আমি তখন ওখানে বসলাম এবং বসে, বসে চিন্তা করতেছি, কী দেখলাম আল্লাহ! এটা কী দেখলাম? কিছুক্ষণ পরে আমার ঘরের দরজায় ঠক, 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 ঠক করে শব্দ হচ্ছে। আমি ভয়ে দরজা খুলতেছি না। বাইরে থেকে বলতেছে যে, "দরজা খোলেন, দরজা খোলেন।" ২-৩ বার বলার পরে আমার কাছে মনে হলো এটা সম্ভবত মানুষের কোনো গলা। আমি যখন দরজা খুললাম দেখলাম যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে এবং তার মাথার মধ্যে একটা কাপড় দেওয়া। আমাকে বলতেছে যে, "নেন, আপনার খাবার নেন, খাবার খান।" আমি বললাম যে, "আপনাকে তো চিনলাম না।" বলে, "এটাই আমাদের বাড়ি, নেন খাবার খান।" আমাকে খাবার দিল এবং খাবার দেওয়ার পর আমি তখন ঘরের ভিতর খাবারটা নিলাম, নিয়ে আমি দরজাটা লাগিয়ে দিলাম। হারিকেনের আলোতে আমি তখন খাবার খেলাম। খাওয়ার পরে আমার তো আর ঘুম আসতেছে না। কখনো খাটের এই পাশ, কখনো খাটের ওই পাশ, এরকম করতে, করতে সকাল হয়ে গেল এবং সকাল হয়ে যাওয়ার পর আমি তখন উঠলাম। উঠে দেখি যে তাদের বাড়ির মধ্যে কেউ নাই। কেউ একজন হাঁস মুরগ ছেড়ে দিয়েছে। হাঁস মুরগিগুলো উঠানের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, বাট বাড়ির মধ্যে কোনো মানুষ নাই। আমি ডাকলাম, "কেউ কি আছেন গো বাড়িতে?" একজন মহিলা ঘর থেকে আবারও বলে উঠল যে, "বাবা, তুমি বসো, তোমার জন্য নাস্তা পাঠাচ্ছি।" আমি বললাম, "না, আমি নাস্তা করবো না, আমি চলে যাচ্ছি। সারা রাত আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমার উপরে রাগ অভিমান রাখে না।" বলে, "না বাবা, আমার বাড়ি থেকে নাস্তা করা ছাড়া তুমি যাবা?" আমি বললাম, "না গো, আমি চলে যাই।" এই বলে আমি তখন হাঁটতে, হাঁটতে আবার ওই তেঁতুল গাছের নিচে গেলাম এবং তেঁতুল গাছের নিচে যাওয়ার পরে ভাই, আমি এমন দৃশ্য আমার জীবনেও দেখি নাই। আমি যেই বাঁশ ঝাড়গুলো দেখলাম যে রাস্তার মধ্যে শুয়ে আছে, রাস্তার মধ্যে পড়ে আছে, আমি শত টানার পরেও বাঁশ ঝাড়গুলোকে সাইড করতে পারতেছিলাম না। আমি দেখি যে ওই বাঁশ ঝাড়গুলো একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে এবং একটা বাঁশও বাঁকা নাই, একটা বাঁশও রাস্তার মধ্যে পড়ে থাকা নাই। যখন বাতাস আসলো, তুফানের মতো আসলো, তখন বাঁশের পাতাগুলো পুরো রাস্তায় পড়ে জমে গেল। কিন্তু আমি সকালে যাওয়ার পর দেখি যে রাস্তাটা মনে হয় কেউ পরিষ্কার করে রেখেছে। ওখানে বাঁশ ঝাড়ের বাঁশ পাতার কোনো ছোঁয়াও নেই এবং আমি ঠিক আমার ভ্যান গাড়িটাকে যেখানে রেখেছি, ভ্যান গাড়ি ঠিক সেখানেই আছে। আমি তখন আল্লাহর নামের পরে আবার আমার ভ্যান গাড়িতে উঠে ভ্যান গাড়ি দিলাম টান। ভ্যান গাড়ি টানতে, টানতে এক পর্যায়ে আমি আমার বাড়িতে এসে পৌঁছাই এবং বাড়িতে আসার পরে আমি তখন মাকে এই ঘটনাগুলো মোটামুটি খুলে বলি এবং মা তখন আমাকে খুব বকা দেয়। মা আমাকে বলে যে, "তুই গিয়েছিলি কেন? এই জায়গাগুলো খারাপ, এটা তো সবাই জানে। ওই জায়গা দিয়ে কোনো মানুষ দিনে রাতে চলে না, তুই গেলি কেন?" যাই হোক, বাড়িতে আসছি। বাড়িতে আসার পর এরকম করে সময়গুলো কাটতেছে, প্রায় ২০-২৫ দিনের মতো কেটে গেল। ২০-২৫ দিন পরে আমার হঠাৎ করে ওই বাড়ির মানুষগুলোর জন্য কেমন জানি আমার মনের ভেতর একটা অন্যরকম কৌতূহলের জন্ম হলো যে মানুষগুলো কারা। আমি ২টা মানুষের নাম শুনেছি, মানে কথা শুনেছি। একজন এসে রাতের বেলা আমাকে খাবার দিয়ে গেল এবং আরেকজন মহিলা ঘর থেকে কথা বলল এবং এটা কেমন পরিবার যে পরিবারে কোনো পুরুষ মানুষ নাই। সবকিছু মিলিয়ে আমার ভিতরে কেমন জানি একটা কৌতূহলের জন্ম হলো যে আসলেই বিষয়টা কি। আমি এটা একটু যাচাই বাছাই করব, তাদের পরিবারে আসলে কে থাকে বা পরিবারের মানুষগুলোর কোথায়। এই বিষয়গুলো নিয়ে যখন আমার ভিতরে টেনশনের জন্ম হলো, বেশ কিছুদিন পরে আমি একদিন চিন্তা করলাম যে আমি তাদের বাড়িতে যাব। তো তাদের বাড়িতে যাব এজন্য সকাল, সকাল রওনা দিলাম, ভ্যান গাড়ি নিয়ে রওনা দিলাম। কিন্তু ওই তেঁতুল গাছের গোড়া দিয়ে না, তেঁতুল গাছের নিচে দিয়ে না গিয়ে অন্য একটা রাস্তা দিয়ে আমি অনেকগুলো ফল, ফ্রুট, এটা ওইটা কিনলাম। কিনে প্রায় আপনার ১০টা থেকে ১১টার মতো ওদের বাড়িতে গেলাম এবং যাওয়ার পরে বাড়িটা সেম একইভাবে শুনশান নীরবতা। বাড়ির মধ্যে তেমন কোনো মানুষ নাই। আমি গিয়ে ডাক দিলাম, "কেউ কি আছেন গো বাড়িতে?" পরে ওই একই মহিলা ঘর থেকে বলতেছে, "বাবা, কে তুমি?" আমি তখন বললাম, "ওই যে বেশ কিছুদিন আগে আপনাদের বাড়িতে আসছিলাম, রাতের বেলায় থেকে গেলাম। আমার নাম হচ্ছে সোহানুর রহমান, আমার বাড়ি অমুক গ্রামে।" পরে বললো, "আজকে কি আবার বিপদে পড়ছো?" আমি বলি, "না, সেদিন রাতে আপনাকে মা করে ডাকলাম তো, তাই আপনাকে একটু দেখতে আসছি।" বলে, "বাবা, আমি তো পরপুরুষের সামনে যাই না।" আমি বললাম, "এরপরেও যদি কিছু না মনে করেন, আমি আপনাদের বাড়িতেই বেড়াইতে আসছি, আসবো ঘরে?"
তো বললো আচ্ছা ঠিক আছে আসো, ঘরে আসো। পরে ঘরে গেলাম, খুবই পর্দা করা একজন মহিলা, বয়স্ক মহিলা আমার কাছে আসলো, এসে আমাকে বলে তুমি এসব নিয়ে আসছো কেন? আমি বললাম আসছি, আপনাদের সেদিন আমি কিছু দিতে পারলাম না, আপনারা আমার এত উপকার করলেন, আমি আপনাদের জন্য কিছুই করতে পারলাম না, এই জন্য সামান্য কিছু ফল ফ্রুট নিয়ে আসছি। পরে আমাকে বলে না বাবা, এসবের কোনো প্রয়োজন ছিল না, তুমি এমনিতেও তো আসতে পারতা। আচ্ছা ঠিক আছে বসো। তো দুপুরের মধ্যে তারা তখন মুরগি জবাই দিল, এবং মুরগি জবাই দিয়ে খুবই সুস্বাদু খাবার আমার জন্য রান্না করলো, এবং খাবার দাবার রান্না করলো। আমি তখন পেট ভরে খাবার দাবার খাইলাম। ভাবলাম যে আমি চলে যাব। মহিলা আমাকে বলতেছে বাবা, এই রাস্তাঘাটগুলো ভালো না আমাদের গ্রামের চারপাশে, তুমি যেও না, রাতটা থেকে যাও, তুমি সকালে যাও। পরে আমি বললাম যে আমি তো আপনাদের সম্বন্ধে কিছুই জানি না, একটু যদি আপনার সাথে কথা বলতাম। উনি বলে হ্যাঁ বলো না বাবা। আমি বললাম যে আপনার পরিবারে কে কে আছে? বলে আমি আছি আর আমার কন্যা আছে, আমার স্বামী ছিল, তিনি মারা গেছে, আমার পরিবারে আর কোনো মানুষ নাই। তাই আমি বললাম আপনাদের এই বাড়িটা একদম একা একটা বাড়ি, চারদিকে শুনশান নীরবতা। উনি বলে আমাদের বাড়িটা বাড়ির ভিতরে ছিল, তো তো ওই গ্রামের ভিতরে থাকলে অনেক মানুষ আসে, নিজের পর্দা ঠিক রাখতে পারি না, এই জন্য আমি আর আমার মেয়ে আলাদা চলে আসছি, আমরা আলাদা বাড়িতে থাকি। তাই আমি বলে আপনার মেয়ে আছে? বলে হ্যাঁ, সেদিন রাতের বেলা যে তোমার জন্য খাবার নিয়ে গেছিলো এটা তো আমার মেয়েই ছিল। আমি বললাম ও আচ্ছা, আপনার মেয়ের নাম কি? বলে আমার মেয়ের নাম আমি খাদিজা রেখেছি, আমি মা খাদিজা বলে রাখি। এবং মেয়েও তখন পাশের ঘর থেকে আমাকে সালাম দিল, আমি তখন সালামের উত্তর নিলাম। পরে আমি বলতেছি যে আমি চলে যাই, আমি আজকে থাকবো না, অনেক তো কথাবার্তা হলো। উনি বলে না থাকো। তারপর আমি চলে আসার জন্য চেষ্টা করি, তো আমাকে আসতে দেয় না। পরে আমি ভাবলাম যে ঠিক আছে রাতটা থেকে যাই। তো আমি তখন রাতটা থেকে গেলাম, এবং রাতটাও একদম খুবই মধুর একটা রাত ছিল, আকাশে চাঁদ উঠেছিল, তারাদের মেলা ছিল। সব কিছু মিলিয়ে আমি জানালা খুলে জানালার পাশে শুয়ে আছি। অনেকক্ষণ পরে রাতের বেলায় খেয়াল করে দেখলাম যে ওই মেয়েটা, ওনার যে একটা মেয়ে ছিল, সেই মেয়েটা ঘর থেকে বেরিয়ে আসছে, এবং ঘর থেকে বেরিয়ে আসার পরে মেয়েটা উঠানের মধ্যে বসে আছে চাঁদের আলোতে। এত সুন্দর লাগতেছে মেয়েটাকে, আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমার কাছে মনে হচ্ছে যেন আমি এখনই ঘর থেকে বেরিয়ে তার চুলের স্পর্শ নিয়ে নিই। এত মধুর সুন্দর চেহারা আমার জীবন আমি দেখে নেই। অনেকক্ষণ ধরে ঘরের ভিতর বসে বসে মেয়েটাকে দেখলাম, অনেক ভালো লাগলো। একটা পর্যায়ে আমি আস্তে আস্তে দেখলাম যে সে উঠে চলে যাচ্ছে। সেও মনে হয় বুঝতে পারছে যে আমি জানালাতে উঁকি মেরে তার চেহারা দেখতেছি। এক পর্যায়ে উঠে সে চলে গেল, এবং আমিও ঘুমিয়ে পড়লাম। সকাল হলো, সূর্য উঠলো, নাস্তা সেরে আমি তখন রওনা দিলাম। কিন্তু নাস্তা করার সময় মেয়েটার হাত পা আমি দেখেছি, যদিও পর্দা করে আছে, হাত পা দেখলাম, এবং হাত আর পাগুলো এতটাই ফর্সা ছিল, এতটাই সুন্দর ছিল, আমার আসলে খুব ভালো লেগেছে। সত্যিকার তো অনেকটা ভালো লেগেছে। এবং ভালো লাগার পরে আমি তখন সকালবেলা আবার বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে সেদিন রাতে আমি তখন মাকে বিষয়টা জানালাম যে মা, এমন এমন ঘটনা, আমি এরকম এরকম একটা জিনিসের সম্মুখীন হয়েছি, তো সেই গ্রামের মেয়েটাকে আমার ভালো লাগছে, আমি তারে বিয়ে করতে চাই, এখন তুমি যদি অনুমতি দাও। আমার মা আমারে বলে তুই কি মেয়ে দেখেছিস? আমি বললাম না, মেয়ে দেখি নাই, তবে মেয়ের হাত পা দেখেছি। হাত পা দেখেই বুঝলাম যে মেয়ে অনেক ফর্সা হবে, অনেক সুন্দরী হবে। মা আমার বলে ধুরো বোকা, চেহারা না দেখলে কি করে বুঝবে যে মেয়ে অনেক সুন্দর হবে? আগে তো তোকে মেয়ের চেহারা দেখতে হবে, তারপরে না বুঝতে পারবি মেয়ে সুন্দর না কালো। আমি তখন বললাম না আসলে এরকম কিছুই না, তো তুমি যাও না, একটা লোক পাঠাও, মেয়েটাকে দেখার ব্যবস্থা করো। আমার মা বলে ঠিক আছে আমি যাব। এরপরে আমার মা ওই বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেল, আমাদের এলাকার আরেকজন লোকের সাথে করে নিয়ে গেল, এবং যাওয়ার পরে মা মেয়ে দেখলো, কথাবার্তা বললো, সুন্দর আগে মা বাড়িতে ফিরে আসলো। আসার পরে মারে জিজ্ঞেস করলাম কি গো মা, কি দেখলা, কেমন দেখলা? মা আসার পরে কেমন জানি মুখটা অনেক মলিন করে ফেলো, খুব বেশি কথা বলতে চাচ্ছে না। আমি তখন বললাম কি হলো, কথা বলো না কেন? রাতের বেলাও সে আর কোনো কথা বলো না। সকালবেলা আমি ভ্যান গাড়ি নিয়ে বেরিয়ে যাব, এমন অবস্থায় জিজ্ঞেস করলাম মা কি হয়েছে, কিছু যে বলতেছো না? মা আমারে বলে কি বলবো, ওই মেয়েকে তোকে বিয়ে করাবো না ডিরেক্টলি। আমি তখন ভাবলাম যে হয়তো মেয়ে তো পর্দা করে আমার মায়ের সামনে আসে নাই, এই জন্য মনে হয় আমার মা রাগ করে গেছে। আমি তখন বললাম কেন, তোমার কি মেয়ে ভালো লাগে নাই? তুমি কি মেয়ে দেখো নাই? আমার মা বলে মেয়ে দেখেছি, সবে দেখেছি, কিন্তু ওই বাড়িতে আমি তোকে বিয়ে করাবো না। এটা কোনো বাড়ি হলো? আমি তখন বললাম ঠিক আছে, ওনারা একা বাড়ি বানায়, উনি আর ওনার মেয়ে একসাথে থাকে, তার সমস্যাটা কোথায়? আমার মা বলে না, এই পরিবার তো আমি তোকে বিয়ে করাবো না রে বাবা। আমি বললাম হয়েছেটা কি আগে তো সেটা বলবা। মা বলো ওদের কিচ্ছু নাই, কোনো জায়গা সম্পত্তি নেই, কোনো কিছুই নেই, এদের কোনো কিছুই নেই। এরা খাওয়া দাওয়া করে, এই মেয়ে মামারা আছে, তার মামারা মাঝে মাঝে চাউল ডাউল দিয়ে যায়, ওগুলো দিয়ে মেয়ের মা খায়। এদের কোনো জায়গা সম্পত্তি নেই, শুধু ঘর ভিটাটা ছাড়া আর কোনো কিছু নেই। এরকম পরিবার আমি তোকে বিয়ে করাবো কিনা। এবং আমি এটাও শুনেছি এই ঘর ভিটাটাও নাকি তাদের না, গ্রামের অন্য মানুষরা তাদেরকে দিয়েছে ওইখানে থাকার জন্য। এটা গ্রামের অন্য কারো জায়গা, তাদের ঘরের ভিটাও নাই। তো এরকম একটা পরিবার আমি তোকে কেন দিব?
তোকে কেন বিয়ে করাবো? আমি তখন বললাম, মা তুমি এটা কী বললা? তুমি কি শিওর হয়ে বলতেছো? মা বলে, হ্যাঁ আমি শিওর হয়ে বলতেছি, আমি যেটা বলতেছি এটা আমি জেনে শুনে বুঝে বলতেছি। পরে আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে। পরে আমি গোপনে গোপনে ওই পরিবারের মানে মানে ওই পরিবার সম্বন্ধে জানতে শুরু করি মানুষের কাছে, ওই গ্রামের লোকজনের কাছে। আস্তে আস্তে জানতে পারি যে আসলেই ঠিক এই মেয়ের বাবা ছিল একজন আলেম, মানে হুজুর ছিলেন, এবং হুজুর থাকার পরে ওই গ্রামে ইমামতি করত, এবং ওই গ্রামেরই ওই মহিলাকে বিয়ে করে। এবং ওই মহিলার মায়েরও তেমন কোনো জায়গা ছিল না, মহিলার মাও অন্য ভিটায় অন্য কারো ঘরে থাকতো। তো একটা পর্যায়ে মহিলাকে বিয়ে করলো, এবং বিয়ে করার পরে ওই হুজুরের ঘরে এই মেয়েটা হলো, মানে খাদিজা হলো। এবং খাদিজা হওয়ার পরে তারা অনেক বছর ধরে গ্রামের ভিতরেই ছিল, কিন্তু গ্রামের ভিতরে থাকার পর সবাই তাদেরকে নানান কথা বলে। এই জন্য গ্রামের সব মানুষ মিলে অন্য একজনের জায়গার মধ্যে মাটি ভরাট করে সেখানে তাদেরকে ঘর তুলে দিল। ওই ঘরে ওই মহিলা আর মহিলার হচ্ছে মেয়ে থাকে, তার যেই মহিলার যেই মানে বাপ ভাইয়েরা আছে ওই বাড়িতে থাকে, মানে তাদের কাছ থেকে বা গ্রামের মানুষের কাছ থেকে চাউল ডাউল কালেকশন করে তারা কোনোভাবে চলে। এক কথায় বলতে গেলে খুবই নিম্নবিত্ত পরিবার, এর থেকেও নিম্নবিত্ত আর হতে পারে না এক কথায় যেটা। পরে আমি ভাবলাম যে মেয়েটার একটু দেখবো মেয়েটা কেমন। এই মেয়েটার সম্বন্ধে যখন আমি আলোচনা করতে শুরু করি, আমি জানতে পারি মেয়ে নাকি দেখতে পরীর মতো সুন্দরী, মানে অনেক সুন্দর। গ্রামের সবাই বলে যে এরকম মেয়ে আমাদের গ্রামে আর একটাও নেই। আমাদের গ্রাম কেন, আশেপাশে তল্লাতেও এত সুন্দরী মেয়ে পাওয়া যাবে না। কিন্তু সুন্দর হয়ে কী হবে, মেয়েদের তো থাকার ঘরের ভিটাটাও নেই। আমার কথা হচ্ছে, আমি জায়গা সম্পত্তি দিয়ে কি করব? আমার তো জায়গা সম্পত্তির প্রয়োজন নাই। এই মেয়ে যদি দেখতে সুন্দর হয়, এবং এই মেয়ে যদি পর্দাশীল হয়, মানে পর্দাশীল তো আছেই, এবং দিনদার সুন্দরী ভালো একটা মেয়েকে আমি বিয়ে করব, এটাই তো আমার জন্য অনেক বড় কিছু। আমি তার জায়গা সম্পত্তি, তার প্রপার্টি, এটাও যদি আমি কী করবো, এসব তো আমার কোনো প্রয়োজন নাই। আমি তখন সিদ্ধান্ত নিলাম যে না, আমি এই মেয়েটাকে বিয়ে করব, মানে আমি এই মেয়েকেই বিয়ে করবো এবং ওরে নিয়ে আমি সংসার করব, এরকম একটা পরিকল্পনা আমি চলে গেলাম। এবং পুনরায় আমি তখন আমার মাকে আবারও জানাইলাম। মা ডিরেক্টলি আমাকে বলে তার জীবন থাকতে সে কখনো আমাকে ওই পরিবারে বিয়ে করাবে না, এবং ওই মেয়েকে বউ বানায় মা কোনোদিনও তার ঘরে আনবে না। আমাকে আমার সোজাসাপটা বলে দিল, আমার পক্ষে এটা সম্ভব না, আর তুই যদি ওই পরিবারে বিয়ে করিস তোর ইচ্ছায়, তুই কখনো আমার ঘরের বিটা আসতে পারবি না, আমি তোকে ঘর বিটা থেকে নামিয়ে দিব। এমন করে মা আমাকে ধমকাধমকি করে। এরকম করে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে একদিন আমি মেয়েটাকে দেখতে পাই। মেয়েটাকে দেখতে বলতে সেই গ্রামে একজন লোক আছে মাহবুব ভাই বলে, ওই মাহবুব ভাইয়ের সহযোগিতায় আমি মেয়েটাকে একটা নজর দেখি। এবং ভাই মেয়েও দেখতে এত সুন্দর ছিল, আমার তখন খুব ভালো লাগে। আমি মাহবুব ভাইয়ের মাধ্যমে মেয়ের আমার সাথে ডিরেক্টলি কথা বলি। আমি বলি, আমার মা যেহেতু রাজি নেই, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। উনি আমাকে বলে যে না বাবা, তোমার মা রাজি নেই, সেখানে তুমি আমার মেয়েকে বিয়ে করো, তোমার মায়ের মনে কষ্ট যাবে। আমি বললাম যে না, আমার মায়ের মনে কষ্ট যাবে না, এবং বিয়ে করার এক পর্যায়ে আমার মা তখন মেনে নেবে। আপনি আপনি মানা করেন না, প্লিজ আপনি মেনে নেন। তো মহিলা আসলে মানতে চায় না। মাহবুব ভাই আছে, উনিও রিকোয়েস্ট করলো, গ্রামের আরও কয়েকজন আছে, আরও অনেকজন লোকজন আমি ধরেছিলাম। সবাই তখন মেয়ের মাকে অনুরোধ করলো যে আপনি মানা করেন না, ছেলে যেহেতু রাজি আছে আপনি বিয়েটা দিয়ে দেন। এরপরে গ্রামের সবাই মিলে তখন পারিবারিকভাবে, যেহেতু মেয়েটাও গরিব, তার তো বিয়ে হবেও না, এবং এত সহজে তো তার বিয়ে হবে না, এই জন্য গ্রামের সবাই মিলে আলাপ আলোচনা করে ওই খাদিজা আক্তারের সাথে তখন আমার বিয়েটা দিয়ে দেয় ওই গ্রামে। এবং বিয়ে দেওয়ার পরে আমি তখন খাদিজা আক্তারকে ওই বাড়িতে রাখি, আমার বাড়িতে আনি না। আমি আমার বাড়িতে থাকি, মাঝে মাঝে সেই বাড়িতে যাই, রাতের বেলায় থাকি, আবার দিনে চলে আসি। এরকম করতে করতে প্রায় বেশ কিছুদিন কেটে গেল, মাসখানিকের কাছাকাছি। এবং এই মাসখানিকের মাঝে আমার মা তখন বিষয়টা বুঝে গেল। যে আমি ওই বাড়িতে যাচ্ছি, ওই বাড়ির মেয়ের সাথে কথা বলতেছি, এবং সেখানে আমি বারবার যাতায়াত করতেছি। মা তখন বিষয়টা বুঝলো, এবং বুঝার পরে মা আমার অগোচরে বিষয়টা তখন যাচাই বাছাই করতে শুরু করলো, যে আমি ওইখানে কেন যাচ্ছি, কাদের সাথে কথা বলি, এই বিষয়গুলো যাচাই বাছার একটা পর্যায়ে আমার মা তখন বুঝে গেল যে আমি ওখানে বিয়ে করেছি, মানে খাদিজা আক্তারকে বিয়ে করেছি। এবং এই বিয়ে করেছে জানার পরে মা তখন আমার সাথে এক অমানসিক অত্যাচার শুরু করে। আমার সাথে খুবই দুর্ব্যবহার, খারাপ ব্যবহার, এবং এত পরিমাণে দুর্ব্যবহার করে যেটা আসলে নিতে পারি না। তুই আমার বাড়ি থেকে নেমে যা, তুই আমার বাড়িতে থাকবি না, এটা ওইটা। পরে আমি আমার মায়ের কথা না শুনেও ওই খাদিজা আক্তারের সাথে সংসার করে যাচ্ছি। গ্রামের সবাই তখন আমার আমাকে বুঝাইলো যে এরকম করো না, বা ছেলে যেহেতু বিয়ে করে ফেলছে, এখন তো আর কিছু করার নাই, তুমি বউ নিয়ে বাড়িতে আসো। সবাই যখন মাকে প্রেশার দিল, মা তখন বললো যে আচ্ছা ঠিক আছে, যা, কি আর করা, তুই বউ নিয়ে আয়। পরে আমি আমার এলাকার লোকজন নিয়ে ছোটোখাটো একটা অনুষ্ঠানের মাধ্যমে আমি তখন এই খাদিজা আক্তারকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসি। এবং খাদিজা আক্তারও ভাই এতটাই পর্দাশীল ছিল, এতটাই ধার্মিক ছিল, যে আমার বাড়িতে শুধু আমি ছাড়া আমার বোন জামাইদের সামনেও খাদিজা আক্তার যাইতো না।
যে আমার বোন জামাইরা থাকতো কখনোই আমার বোন জামাইদের সামনেও যেত না, এতটাই পর্দা করতো এবং এতটাই পর্দাশীলভাবে সে চলাফেরা করতো, যেটা আমাদের এলাকার প্রতিটা মানুষের নজর কেড়েছে। মানে সবাই বলে যে মেয়েটা যথেষ্ট পর্দাশীল, যথেষ্ট ভালো, নম্র, ভদ্র বা সর্বদিক থেকে সবার অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমার মায়ের পছন্দ হয় নাই। আমার মায়ের কথা হচ্ছে মানে রাস্তার মধ্যে গিয়া মানে পাতা নিয়ে আসবা, মাটি কাটবা, মাঠে ঘাটে কাজ করবা, মানে পর্দা না করার জন্য যেসব কাজ ওইসব কাজ করতে হবে। আমার মায়ের কথা হচ্ছে এটা। কিন্তু ও তো আসলে পর্দার বাইরে কোনো কাজ করতে যায় না। ধরেন মাঠে কাজ করতে গেল বা উঠানে কাজ করতে গেলে নিজের পর্দা ঠিক রেখে কাপড় পা পর্যন্ত টেনে খুব পর্দা করে ও কাজ করে। কিন্তু আমার মায়ের কথা হচ্ছে যে না, এত পর্দা করতে হবে কেন? মেয়ে মানুষ এত পর্দার কি আছে? কেন কাপড়ে এটুকুন পর্যন্ত নামাইতে হবে? কাপড় উপরে উঠে কাজ করো, ওই মাটি কাটো, ওই ধান কাটো, ওই ধান বোনাও, এইটা করো, ওইটা করো, মানে যত ধরনের বেপরদায় কাজ আছে ওইগুলো ওকে দিয়ে করায়। তো এগুলো করতে রাজি নেই। আমার মাও তখন ওর উপরে খেপে গেল যে হ্যাঁ, কাজ কেন করবে না, এইভাবে চলতে পারে না। এইভাবে প্রায় 7-8 মাসের মতো কেটে গেল এবং একটা সময় তখন বাচ্চা কনসেপ্ট করলো এবং বাচ্চা কনসেপ্ট করার পরে একইভাবে আমার মা ওকে অত্যাচার করতেছে, মানে কঠিনভাবে অত্যাচার, এরকম অত্যাচার যেটা বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। আমি ভ্যান গাড়ি চালিয়ে রাতে 10টা বাজে বাড়িতে গেলেও দেখতাম যে ও কাজ করে, মানে ও কাজ করে। আমি তখন বলি যে কী গো মা, রাত 10টা-11টা বাজে কী কাজ করে? আমার মা বলে সারাদিন শুয়ে থাকে, এই জন্য রাতের বেলায় কাজ করে। তারপরে যাই বলি যে খাদিজা তুমি রাতের বেলায় কাজ করো কেন? ও বলে আমার তো অনেকগুলো কাজ থাকে, মা এগুলো দিনের বেলা, আমাকে তো দিনের বেলায় কাজ করতে পারি না, আমার হচ্ছে দিনের বেলায় কাজ করি না আমি, এবং এটা আমার কাছে বেপরদা মনে হয় যে দিনের বেলায় রাস্তাঘাটে মানুষ থাকে, তারা আমার শরীর দেখে বা তারা আমার দিকে খারাপভাবে তাকায়, এই জন্য আমি দিনের বেলায় কাজ করি না, আমি রাতের বেলায় কাজ করি, কারণ রাতে চারদিকে ঘুটঘুটে অন্ধকার থাকে, কেউ দেখতে পায় না, এই জন্য আমি রাতের বেলায় কাজ করি, মানে আমার পর্দাকে ঠিক রাখার জন্য। আমার কাছে খুব মায়া লাগে যে আসলে ও নিজের পর্দাকে ঠিক রাখার জন্য রাতের বেলায় এভাবে কাজ করে। আমার মা তো এটা কোনোভাবেই বুঝতে রাজি নেই। মায়ের কথা হচ্ছে মায়ের ওই তেরামি দেরামি এগুলো আমার আছেই। যাই হোক, কেমন করে সময়গুলো কাটতে কাটতে আমার একটা কন্যার সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ, এবং আমার কন্যা সন্তানটাও দেখতে খুবই সুন্দরী হয়, খাদিজার মতো চেহারা, তারপরে সর্বদিক থেকে আমার মেয়েটা খুবই সুন্দরী হয়। মেয়েটা হওয়ার পরে এই থেকে শুরু হয়েছে আমার মায়ের আরও কথাবার্তা। এখন মেয়েকে খাওয়াবে কি, মেয়ে হয়েছে কয়েকদিন পর আরও ছেলে হবে, আমি যেই কাজ করি ওই কাজ করে আমি চলতে পারি না, আমি নিজেই খাইতে পারি না, আমি বউ খাওয়াবো কেমনে, কন্যা খাওয়াবো কেমনে, এক গরিবের বাড়িতে বিয়ে করছি, তারা কোনো কিছু দেয় না, টাকা দেয় না, পয়সা দেয় না, এই নিয়ে আমার মা পড়েছে এক মহা ঝামেলার ভিতরে। এবং খাদিজার মাও আর আমাদের বাড়িতে আসে না, একবার দুইবার এসেছে, আমার আম্মার আচার ব্যবহার খারাপ আচরণ দেখে খাদিজার মা আমাদের বাড়িতে আসে না। এবার শুরু হলো আমার মায়ের খাদিজার উপরে অত্যাচার, এবং অত্যাচার, বড় বড় অত্যাচার। খাদিজার গায়ে হাত তোলে, খাদিজাকে মারে, মেয়েটারে একটু দুধ খাওয়াইতে গেলে মেয়েটারে সরাইয়া খাদিজারে টান দিয়ে এনে কাজে লাগাই দেয়, গায়ে হাত তুলে ঠিকমতো খাবার খেতে দেয় না। এক অমানসিক অত্যাচার খাদিজার উপরে আমার মা করতেছে। এরকমভাবে জিনিসগুলো দেখার পরে আমার তখন আর সহ্য হচ্ছিল না। একটা সময় আমি তখন আমার বড় বোনের বাড়িতে গেলাম, মাকে তো আর কিছু বলতে পারি না, জন্মদাতা মা, তারে আমি আর কি বলবো। আমি তখন আমার বড় বোনের বাড়িতে গেলাম, বড় বোনের বাড়িতে গিয়ে বললাম যে বোন রে, তুই তো তোর স্বামীর বাড়িতে আছিস, তুইও সংসার করিস, আমার বউটাও সংসার করে, কিন্তু আমার বউটার সাথে আমার মা এরকম কাজকাম করতেছে, এইভাবে আমার বউটাকে মা টর্চার করতেছে, মানসিক অত্যাচার করতেছে, তো এটা তো আসলে মেনে নেওয়া যায় না। এটা কেন ওর উপরে এভাবে বড় বড় অত্যাচার করবে, ওর উপরে অবিচার করবে, এটা কেন করবে? আমি তখন মোটামুটি খুবভাবে রেগেই গেলাম এবং রেগেই আমার বড় বোনের সাথে কথা বলতেছি। আমার বড় বোন তখন আমার সাথে বসে বলতেছে, ভাইয়া তুই তো মা সম্বন্ধে জানিসই যে মা কীরকম, এটা জানোস না? কারণ তা তো জানি, মা একটু অন্যরকম মহিলা, তো কী হয়েছে এখন? তেন আমাকে বলতেছে যে আসলে তোর বউর সাথে এরকম কেন করে জানিস? বললাম কেন করে? আমার বোন বলে সম্পত্তির জন্য। আমি বললাম মানে কিসের সম্পত্তি? আমার বোন বলে তোর বউ তো তার বাপের বাড়ি থেকে কোনো কিছু নিয়ে আসে নাই। এটা হচ্ছে আমার মায়ের উপরে ক্ষোভ, মানে এটা আমার মা তোর বউর উপরে ক্ষোভ যে কেন সে কোনো কিছু আনলো না। তোর পাশের ঘরে তোর সমবয়সী যারা বিয়ে করছে তারা বউয়ের কাছ থেকে টাকা নিছে, বউয়ের টাকা দিয়ে বিদেশ গেছে, অনেকে ফার্নিচার দিছে। মানে আমাদের এলাকাতে ওই সময় যৌতুক প্রথাটা অনেক বেশি ছিল, মানে যৌতুক ছাড়া বিয়ে হয় না, এক কথা যেটা। এখন আমার মায়ের কথা হচ্ছে আমি কেন আমার শ্বশুরবাড়ি থেকে কোনো কিছু নিলাম না, এবং আমার শ্বশুরবাড়ি থেকে কোনো কিছু কেন আমি আনি না, এই নিয়ে ধরেন আমার বউয়ের সাথে আমার মায়ের একটা দ্বন্দ্ব। তো আমার বোনকে বিচার টিচার দিয়ে আমি তখন রওনা দিলাম যে যাই হোক, এরকম যেন করতেছে। আমি তখন বাড়িতে আসলাম অনেক রাত্রে, প্রায় 11টা দিকে বাড়িতে আসছি। 11টা দিকে বাড়িতে এসে দেখতেছি আমার ঘরের দরজায় আমার ভ্যান গাড়ি ছিল, ভ্যান গাড়িটা নাই। মারা ডাক দিলাম যে মা, ভ্যান গাড়ি কই?
মা বলে আমি কেমনে জানি ভ্যান গাড়ি, আমি তো ভ্যান গাড়ি দেখি নাই। এবার ভ্যান গাড়ি আর খুঁজে পাচ্ছি না, কিরে ভ্যান গাড়ি কোথায় গেল। এবার খুঁজতে 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 যেটা বুঝে গেলাম যে আমার ভ্যান গাড়িটা চুরি হয়ে গেছে, আমার ভ্যান গাড়িটা চুরি নিয়ে গেছে। এখন আমি কী করবো, আমারই তো ভ্যান গাড়িটাই ছিল আমার শেষ সম্বল, এটা দিয়ে এটা চালিয়ে আমি আমার 2টা ভাত ডাল খেয়ে আমি বেঁচে থাকতাম, আমার পরিবার নিয়ে, আমার সন্তান নিয়ে, মা নিয়ে, বউ নিয়ে। তো এখন তো আর আমার এই ভ্যান গাড়ি যেহেতু নিয়ে গেছে, তাহলে আমি এখন চলবো কেমন করে, আমি খাবো কি? আমার তো ইনকামের সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে, আমার তো এখন ইনকামের কোনো রাস্তা নাই এবং চলাফেরা করার মতো, আমি চলার মতো কোনো টাকা পয়সা আমার কাছে নাই। এবার আমি খুব টেনশনে পড়ে গেলাম, এদিক সেদিক কাজ করি। তার 2 দিন পরে আমার মা তখন আমার বলে, ভ্যান গাড়ি চুরি হয়েছে, ভালোই হয়েছে, আল্লাহ ভালোর জন্যই করছে। একটা কাজ কর, আমি গোপন সূত্রে একটা খবর পাইছি, তোর শাশুড়ির কাছে নাকি 3-4 লাখ টাকা আছে, তো শাশুড়ির কাছ থেকে টাকাটাই না একটা সিএনজি কিনে ফেল। আমার মা আমারে বলতেছে। আমি তখন বললাম, মা এটা তুমি কি বলো, আমার শাশুড়ি টাকা পাবে? আমার মা বলে, শোন, আমি গোপনে খবর পাইছি তোর শাশুড়ি টাকা জমাইছে, তোর শাশুড়ির কাছে টাকা আছে, তুই এখান থেকে টাকা নিয়ে তোর শাশুড়ির কাছ থেকে টাকা নিয়ে তুই একটা ভ্যান গাড়ি কিনে, এই ভ্যান গাড়িটা যেহেতু গেছে তুই একটা সিএনজি কিনে ফেল। আমি তো আমার আম্মার কথা শুনে অবাক হয়ে গেলাম, কি আমার শাশুড়ি টাকা পাবে কই? না, মা এবার প্রতিটা দিন আমার সাথে ঝগড়া করতেছে যে হ্যাঁ তুই তোর এই শাশুড়ির কাছ থেকে টাকা আন, তুই শাশুড়ির কাছ থেকে টাকা আন। কোনোভাবে আমার মা আমার শান্তি দিতেছে না। আমি পড়ে গেলাম টেনশনে, কি এখন আমি কী করবো, আমার শাশুড়ির কাছ থেকে আমি কীভাবে টাকা আনবো? এবার দেখি যে আমার মা আমার বউয়ের গায়ে হাত তোলে, আমার বউয়ের গায়ে হাত তুলে আমার বউর সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, কোনোভাবেই আমার মেয়েটারে শান্তিতে থাকতে দেয় না, বউটারে শান্তি থাকতে দেয় না। কী করবো? পরে খাদিজা একদিন কাঁদতে কাঁদতে আমাকে বলতেছে, তোমার মা যে কোনোভাবে খবর পাইছে আমার আম্মার কাছে কয়টা টাকা আছে, এখন এই টাকাগুলোর জন্য তোমার আম্মা পাগল হয়ে গেছে। এই টাকাগুলো যতক্ষণ পর্যন্ত আইনা না দিব, ততক্ষণ পর্যন্ত ধরো তোমার আম্মার কলিজা ঠান্ডা হবে না। আমাকে একটু বাড়িতে পাঠাও, আমি আমার বাপের বাড়িতে গিয়ে আমার মায়ের কাছ থেকে টাকাগুলো নিয়ে আসি। আমি তখন বললাম, খাদিজা এটাই ঠিক হবে না, তোমার আম্মার টাকা আমি নিব কেন? বলে না, তা না হলে এই সংসারে থাকতে পারবো না। আমি এমন মেয়ে না যে আমি তোমাকে নিয়ে আলাদা কোথাও সংসার করব, আমি তোমার আম্মার সাথেই থাকবো। তো যেহেতু আমি তোমার আম্মার সাথেই থাকবো, সুতরাং আমার কাছে মনে হয় না যে এর পরেও তোমার আম্মুর সাথে একই পরিবারে থাকা সম্ভব, যতক্ষণ না পর্যন্ত আমি আমার বাপের বাড়ির কাছ থেকে অন্তত কিছু টাকা এনেও তোমার মায়ের হাতে না দেই। তা না হলে কিন্তু তোমার মা আমাকে ছাড়বে না, তোমার মা এগুলো করেই যাবে। আমি তখন বললাম যে আম্মা এরকম করে কেন, আম্মা কেন এরকম করে? কোনোভাবেই আমি আমার মাকে লাইন আনতে পারলাম না, আমি আমার মাকে বুঝাইতে পারলাম না। এই মা প্রতিটা মুহূর্তে খাদিজার উপরে রাগারাগি। একদিন সকালবেলা আমি রওনা দিয়েছি ভ্যান গাড়ি নিয়ে, খাদিজা আমার বলে, আমার বাড়িতে একটু নামাই দিয়ে আসো, আমার নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রিক্সা খবর দেবো, ভ্যান গাড়ি দিয়ে তো নিতে পারবো না। পরে একটা রিক্সা খবর দিলাম, ও তখন রিক্সা দিয়ে ওর বাড়িতে গেল। বিকেলবেলা 5টার দিকে আমি ভ্যান গাড়ি নিয়ে আসছি, এসে দেখি যে ও বাড়িতে। তাই আমি বললাম, কী ব্যাপার খাদিজা, তুমি না তোমাদের বাড়িতে গেলা, চলে আসলা যে? ও বলে, হ্যাঁ, যে কাজে গেছি ওই কাজ করে আসছি, এই জন্যই চলে আসছি। আমি বললাম, ভাই কী এমন কাজ পড়ে গেছে তোমার, গেলা সকালে, বিকেলে চলে আসলা, কেন গেলা কেন? তা আমাকে বলে, বলবো রাতে। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, করে ওর সাথে শুইতে গেলাম। মেয়েটা মধ্যখানে, ও এক পাশে আমি এক পাশে। ও তখন বিছনার নিচ থেকে প্লাস্টিকে পেঁচানো অনেকগুলো টাকা আমার হাতে দিল, অনেকগুলো টাকা। এখানে 5 টাকা 10 টাকা নোটও আছে, প্রায় এতগুলো টাকা। আমি তো এগুলো দেখার পর অবাক, কি এত টাকা কোত্থেকে আসলো, এত টাকা তুমি কই পাইলা? আমার বলে, এই টাকাগুলো নিয়ে যাও, এই টাকাগুলো নিয়ে গণ এখানে কত টাকা আছে, এটা দিয়ে তুমি একটা সিএনজি কিনো। আমি তখন বললাম, খাদিজা এটা তুমি কী বলতেছো, আমি এটা দিয়ে সিএনজি কিনবো? এই টাকা তুমি কোত্থেকে আনছো? ও বলে, তুমি জানো না কোত্থেকে আনছি? আমি বলি, কেন, তোমার আমার কাছ থেকে? বলে, হ্যাঁ, এটা আমার আম্মুর জমানো টাকা, নিয়ে যাও। আমি বললাম, এটা আসলে আমার কাছে কেমন? বলেন, প্লিজ টাকাটা নিয়ে যাওয়ার কথা বলো না, টাকাটা নিয়ে যাও। তো জোরাজোরি করতেছে। আমি তখন টাকাটা নিলাম, নেওয়ার পরে সকালবেলা এটা গুনলাম, গুনে দেখলাম প্রায় 4 লাখ টাকার কাছাকাছি এখানে আছে। 4 লক্ষ টাকার কাছাকাছি, বুঝতে পারেন কত টাকা। টাকা গুনতেই আমার অনেক সময় লাগছে, আমি সহ আরও 2-3 জন মিলে গুনছি, তারপর অনেক টাইম লাগছে। পরে সেই টাকা দিয়ে আমি তখন একটা সিএনজি দেখলাম, এবং আমি তখন এই টাকার মধ্যে একটা সিএনজি পাইলাম, একটা সিএনজি কিনলাম। আলহামদুলিল্লাহ, তখন আমার দিনটা অনেকটাই ফিরে গেল, ইনকামটাও বেড়ে গেল। আমি তখন আর শুধুমাত্র এলাকাতে নাই, আমি বড় বড় বাজারে যাই, বড় বড় বাজারে গিয়ে সিএনজি কিনি, মানে সিএনজি চালাই, খুব ভালো অবস্থানের মধ্যে আছি। এইভাবে আমার আম্মাও তখন মহা খুশি যে আমি সিএনজি কিনলাম এবং সিএনজিতে আমি খুব ভালো আছি। আমার আম্মাও তখন মহা খুশি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন হলো কি, আমি আমাদের এলাকার বাজার থেকে আসতেছি, মানে মতো বাজার পর্যন্ত আসছি। আসার পরে আমাদের এলাকার এক লোক আমাদের বলতেছে, আরে এই কি বলে, তোর মোবাইল বন্ধ কেন? সোহানুর, তোর মোবাইল বন্ধ কেন? তোর আমার তো অবস্থা খারাপ দেখলাম। আমার ওই যে সিএনজি নিয়ে বাইরে এসে মোবাইলে চার্জ ছিল, মোবাইল বন্ধ হয়ে গেছে। পরে দৌড়ে বাড়ির দিকে গেলাম। বাড়ির দিকে যাওয়ার পরে দেখতেছি যে বাড়িতে চিৎকারের শব্দ শোনা যাচ্ছে। এখন চিৎকারের শব্দ শুনে তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকে দেখতেছি যে আমার
মা মারা গেছে প্রায় 15-20 মিনিটের মতো হয়েছে। আমার বউ কাঁদতেছে, গ্রামের অনেক মানুষ কাঁদতেছে, আমার বোনেরা আসতেছে, তাদেরকে খবর দেওয়া হয়েছে। মানে আমার এই লাস্টের দিকে আম্মা আমার বউর সাথে খুব অত্যাচার করেছিল টাকার জন্য। তো মায়ের এই মৃত্যুটা আসলে আমি মেনে নিতে পারিনি এভাবে, যে আমার মা এভাবে মারা যাবে। এটা আসলে আমার স্বপ্নও ছিল না আর কি। খুবই কষ্ট হয়েছে মায়ের ওই মৃত্যুতে। যাই হোক, পরে মাকে দাফন কাফন করার জন্য সব রকম ব্যবস্থা করলাম, এবং রাতের মধ্যে মায়ের মানে মাকে মাটি দিয়ে দিলাম। আমার বোনেরা আসলো, বোনের শ্বশুরবাড়ি থেকে লোকজন আসলো, সবাই মিলে মায়ের দাফন কাফন সম্পূর্ণ করলাম। মায়ের দাফন কাফন শেষ হওয়ার পরে এই যেদিন আমার আম্মা মারা গেল, আল্লাহর কি হুকুম আর কি, সেদিন রাতে আমার সিএনজিটা চুরি হয়ে গেছে। সেদিন রাতে ধরেন সিএনজিটা আমাদের বাড়িটা ছিল রাস্তার পাশে, মোটামুটি মেইন রাস্তার পাশেই। তো মেইন রাস্তার পাশে থাকার কারণে আমি ওই মেইন রাস্তার উপরেই সিএনজিটা রাখছিলাম। আম্মা মারা গেছে আর শরীরে হুঁশ ছিল না, সিএনজির চাবিও মনে হয় বাড়িতে আনি নেই, সিএনজিতে মনে হয় চাবি লাগানো ছিল। ওই রাতের মতো আমার সিএনজিটা চুরি হয়ে যায়, এবং সিএনজিটা চুরি হয়ে গেল। তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছি। একে তো মা মারা গেল, তারপরে সিএনজিটা হারাই ফেলছি। কোনোভাবে আমি আর স্থির থাকতে পারতেছিলাম না। মেয়েটাও তখন বড়, তারও খরচ বেড়ে গেল, টাকা পয়সা ইনকাম করতে পারি না, চলতে পারি না। বউ বাচ্চা নিয়ে তখন খুব অভাবে দিনগুলো কাটতেছে, প্রচণ্ড রকমের অভাব। এতটাই অভাব যে আসলে বলার মতো না। মা মারা গেল, অনেক দিন হয়ে গেল, এবং মানে এরকম একটা অবস্থায় হলো যে আমি 3 বেলা 3 মুঠো ভাত খাওয়ার মতো আমার তখন অবস্থা নাই। তা হঠাৎ করে আমাদের পাশের গ্রামের এক লোক, উনি বিদেশ থাকে, উনি টাকা পয়সার মালিক, সে বলতেছে যে তার মায়ের জন্য কিডনির প্রয়োজন। তার মায়ের 2টি কিডনি নষ্ট হয়ে গেছে, একটা কিডনি লাগবে, তাই কিডনি মিলানোর জন্য লোক চাচ্ছে, এবং তিনি টাকাও দিবে, প্রায় 4-5 লাখ টাকা দিবে, এরকম করে বলতেছে। তাই আমার ভিতরে মনে হলো যে আমার সাথে মিলে কিনা আমি দেখবো। আমাদের গ্রামে অনেকেই গেছে, কারোর সাথেই মিলে না, সবাই দিছে, কারোর সাথেই মিলে না। পরে আমি সব গেলাম, যাওয়ার পরে দেখলাম যে আমার সাথে ম্যাচ হয়েছে, আমি কিডনি দিতে পারবো। আমি বললাম যে ঠিক আছে ভাই, আমি কিডনি দিব, কত দিবেন আমারে? মানে আমার বলে তুই যা কস তাই দিব। আমি বললাম আমার বেশি দেওয়ার দরকার নেই, একটা সিএনজি কিনতে 4 লাখ টাকা লাগবে, 4-5 লাখ টাকা, আপনি আমার 4 লাখ টাকা দিবেন, আমি একটা সিএনজি কিনবো, আমার সিএনজিটা চুরি হয়ে গেছে, একটা সিএনজি কিনে আমি আমার বউ বাচ্চা নিয়ে ভাত খাবো, আর আপনার কাছে আমার আর কোনো দাবি নেই, একটা সিএনজি কিনে দিলেও হবে, আমি আপনার মায়ের কিডনি দেবো, আপনার মায়ের আমি কিডনি দিয়ে বাঁচাবো। কিন্তু এই কথা যদি আমি আমার বউরে বলি, কারণ আমার বউ তো এটা মানবে না, আমার বউ শুনবে না। তো এই জন্য আমার বউরে কোনো কিছু না বইলা আমি তখন করলাম কি, কিডনি দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম। বউরে বললাম যে আমি ঢাকায় যাব, একটা কাজ পাইছিলাম, ওই কাজের সন্ধানে, ওই কাজে চলে যাবো। এই কথা বলে আমি তখন বউ বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আমি তখন ঢাকায় রওনা দিলাম। মানে ঢাকায় বলতে ওই লোকের সাথে রওনা দিলাম, এবং ইনার সাথে রংপুর মেডিকেল কলেজে গিয়ে সেখানে কিডনি দেওয়ার জন্য আমি সর্বোপরি প্রস্তুতি নিলাম। আল্লাহর রহমতে আমার কিডনি ট্রান্সফার হলো, এবং কিডনি ট্রান্সফার হওয়ার পর আমি খুবই অসুস্থ। কিন্তু অনেক অসুস্থ থাকা অবস্থায় আমি হঠাৎ করে স্বপ্ন দেখি, রাতের বেলায় আমার মা এসে আমাকে বলতেছে, তোর মাকে হজ করাতে নিয়ে যা। আমার মৃত মা, যে মা মারা গেছে, সে মা একটা সাদা দাফনের কাপড় পরে আমাকে বলতেছে, আয়শা যে তোর মায়ের হজে নিয়ে যা। এই কথা অনেক রাতে, মানে অনেকবার বলার পরে ও হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। তখন তো আমার অপারেশন করা, শরীর লাগতে পারি না। এবার এরপর থেকে দেখি প্রতি রাতে এটা দেখাই, প্রতি রাতেই স্বপ্নটা দেখি। এরকম করে বেশ কয়েকদিন কেটে গেল, বাট স্বপ্নটা আমি এরকমভাবে লাস্টের দিকে দেখতেছি যে আমার মাকে সাপে কামড়াইতে আছে। মানে সাপে আমার মায়ের 4-5টাতে এরকম করে পেঁচিয়ে ধরে আছে। আমার মা চিৎকার করে কাঁদতেছে যে তোর মায়ের হজে নিয়ে যা, তোর মায়ের হজে নিয়ে যা, এটা বলে আর কাঁদে। এবং সাপ এমনভাবে আমার মাকে পেঁচায় ধরে আছে যে নর্মালি আমি নিজেকে সহ্য করতে পারতেছি না, যে অবস্থা কেন। একটা সময় সুস্থ হয়ে বাড়িতে আসলাম, সে লোক আমাকে টাকাও দিল, আমি সিএনজি কিনবো, সেকেন্ড হ্যান্ড সিএনজি কিনবো, পুরাতন খোঁজ খবর লাগাইছি কোথায় সিএনজি পাওয়া যায়। কিন্তু প্রতি রাতে আমি স্বপ্নটা দেখি, এবং একদিন রাতে আমি তো ভয়ানকভাবে স্বপ্ন দেখি যে আমার মায়ের সাপে এরকম ঠোমর দিয়ে আমার মায়ের মাংস খাচ্ছে, আমার মায়ের মুখের শরীরের মাংস ঠোমর দিয়ে খাচ্ছে। আর আমার মা এই মরে যাচ্ছে, আর আমাকে বলতেছে যে সোহানুর তোর মায়ের হজে নিয়ে যা, সোহানুর তোর মায়ের হজে নিয়ে যা, ও সোহানুর তোর মায়ের হজে নিয়ে যা। এরকম করে আমার মা চিৎকার করে কান্না করে বলতেছে। তাহলে আমি কী করবো, মানে এরকম যে করতেছে, মৃত মানুষকে আমি হজে নেবো কেমন করে? দেন এলাকার হুজুরদেরকে জানালাম, কেউ আমাকে তাবিজ পরা দেয়, পানি পরা দেয়, কেউ আমাকে বুঝায় যে ঠিক হয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহর কাছে প্রার্থনা করো, ঠিক হবে, এটা কোনো ব্যাপার না, এমন করে বুঝায়। কিন্তু
আমি আসলে কোনো কিছু বুঝতে পারতেছিলাম না যে কী করব। মানে এই যে স্বপ্নটা আমি দেখতেছি এবং কন্টিনিউয়াসলি ধরেন দিনের বেলাও দেখি, অনেক সময় দুপুরে ভাত খাওয়ার পরে একটু রেস্টের জন্য শুইলাম, ওই সময় আমি স্বপ্নে দেখি যে আমাকে এসে বলতেছে সোহানুর, সোহানুর, এরকম মানে আমার শরীরে ধাক্কা দিয়ে বলি, সোহানুর মা তো পুড়ে যাচ্ছে, মাকে তো সাপে কামড়াচ্ছে, মাকে তো মেরে ফেলতেছে, তুই মাকে হজে নিয়ে যা, তুই মাকে হজে নিয়ে যা। তিনি মৃত মানুষের আমি হজে নেব কেমন করে রে ভাই, উনি তো মারাই গেছে, মৃত মানুষকে কি হজে নেওয়া যায়? আমি তখন আমাদের এলাকার হুজুরদের কাছে যে ওই হুজুর আমাকে ঘুরে ফিরে একটাই কথা বলে যে কি ওই মৃত মানুষ কেন হজে নেবে? আমি দোয়া পড়াই, মিলাদ পড়াই, এবং ওই 4 লাখ টাকা থেকে আমি কিছু টাকা ভাঙিয়েও ফেলি আমার এই মায়ের মিলাদের জন্য, দোয়ার জন্য। সবাই বলে মা কবরে কষ্ট আছে। আমার মা একটু খারাপ মহিলা ছিল, আল্লাহ মাফ করুক, সবার মুখে শোনা কথা। তো এই জন্য সবাই বলে মা কষ্ট আছে, মারে হজে নিয়ে যাওয়ার জন্য। এর ভিতরে এক লোক আমারে বলে যে একটা কাজ করো, তোমার আম্মারে হজে নেওয়ার জন্য, যেহেতু তোমার আম্মা মারা গেছে, একটু মাটি, 1 ফুট মাটি প্যাকেট করে কোনো একটা হাজির কাছে দিয়ে দাও, সামনে তো হজ আসতেছে, কোনো একটা হাজিকে দিয়ে যাও, ওই হাজি কাবাগর থেকে তোমার মায়ের কবরের মাটিটা ঘুরে নিয়ে আসবে। ঘুরে নিয়ে আসার পরে এরপর ওই মাটিটা তুমি এসে তোমার আমার কবরের উপরে ছিটিয়ে দিও, তাহলেই মনে হয় হয়ে যাবে। এই কথা আমাদের এক লোক, তিনিও মুনিশ, আমাকে এটা বললো। বলার পরে আমি তখন এই মাটিটা নিলাম। মাটিটা নেওয়ার পরে খবর নিতে শুরু করলাম যে হজ তো আসলে আমাদের এলাকাতে অ্যাভেলেবেল লোকজন যায় না, অনেক দূর দূরান্তের মানুষরা হজে যায়, মানে অ্যাভেলেবেল যায় না আর কি। হজ তখন অনেক দামি একটা মানে বিষয় ছিল। পরে অনেক দূরের একটা লোকের খবর পেলাম, সে নাকি একজন মুনিশি, বড় মাওলানা, এবং মানে ইসলামের খুব বড় একজন খাদেম। এই লোক জানে এই লোক হজে যাবে, তো আমারে বললো যে ওই লোকের সাথে যোগাযোগ করো, তার কাছে নিয়ে মাটি দিয়ে আসো। পরে আমি মাটি ব্যাগে করে ওই লোকের বাড়িতে গেছি। যাওয়ার পরে এই লোকেরা পাইলাম, পাওয়ার পরে একটু বয়স্ক টাইপের লোক, আমি সালাম দিলাম, উত্তর দিল। আমি বললাম যে আমার বাড়ি অমুক গ্রামে, আমি আপনার কাছে আসছিলাম আমার একটা উপকারের জন্য। তিনি বলে কী উপকার? আমি বললাম যে আমি আপনাকে একটু মাটি দিব, আপনি তো হজে যাবেন, এই হজে গেলে আমার এই মাটিটা আপনি তোয়াব করে, হজের চারপাশে তোয়াব করে মাটিটা নিয়ে আসেন। এই লোক একটু হাসি দিল, হাসিতে আমাকে বলে সবসময় দেখলাম মানুষ হজে যায়, এখন কি মাটি হজ করতে যাবে নাকি? কি বিষয় কি, মাটিকে কেন কাবা করে নিতে হবে, ঘটনা কি বলো তো? আমি তখন বললাম যে হুজুর, আমি খুবই হতদরিদ্র গরিব একজন মানুষ, আমার আম্মা গ্রামের একটু খারাপ মহিলা ছিল, এখন খারাপ মহিলা থাকার পর আমার আম্মা মারা যায়। এখন মারা যাওয়ার পরে কিছুদিন আমি খুবই ভালো ছিলাম, কোনো কিছু স্বপ্নে দেখি নাই। হঠাৎ করে আমি এরকম বললাম যে একটা কিডনি বিক্রি করছি, করে আমি এতগুলো টাকা পাইছি। এখন এই টাকাগুলো আমি যেদিন পাইছি সেদিন থেকে আমার মা খালি আমাকে স্বপ্নে দেখায় যে তোর মায়ের হজে নিয়ে যা, তোর মায়ের হজে নিয়ে যা। এখন আমার আম্মা তো মারা গেছে, আমি আমার মৃত মায়ের কীভাবে হজে নিয়ে যাব বলেন? যার জন্য আমি আমার মায়ের লোকজনের সাথে আলোচনা করলাম, তারা দোয়া মিলাদ দিল, কিন্তু কোনো কাজ হলো না। সর্বশেষ একজন আমাকে আইডিয়া দিল, আমার কবরের উপরে কিছু মাটি যাতে যে হজে যায় তার কাছে দেওয়ার জন্য, উনি কাবাঘর থেকে মাটিটা তোয়াব করে আনলে এরপরে মাটিটা আমি মায়ের কবরের উপরে ছিটে দিব, তাহলে হয়তো আর স্বপ্নটা দেখবো না। তো এটা হাসি দিল, হাসি দিয়ে আমাকে বলতেছে কত ধরনের ফতুয়া মানুষজন তৈরি করে, তোমার নাম কি? আমরা যেমন সোহানুর রহমান। পরে বলে তুমি বসো, আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। একসাথে খাওয়া দাওয়া করার পরে উনি একটা মসজিদ বানাইছে, নিজে নির্মাণ করা মসজিদ, না মসজিদের গাট খুলে, মানে পুকুরের গাটকে গিয়ে আমাকে নিয়ে বসে আমাকে বলছে সোহানুর, তোমার আম্মা তোমাকে কি স্বপ্ন দেখায়? আমি বললাম যে খালি আমাকে স্বপ্ন দেখা যে তোর মায়ের হজে নিয়ে যা, তোর মায়ের হজে নিয়ে যা, খালি আমাকে এটাই স্বপ্নে দেখা। তো তিনি আমাকে বললো তোমার আম্মা তো মারা গেছে। আমি বলি হ্যাঁ মারা গেছে। তাহলে তোমার আম্মা যদি মারা যায়, এই মৃত মারে নিয়ে তুমি হজে যাবা কেমনে? মৃত মারে হজে কেমনে পাঠাবা? আমি বললাম সেজন্যই তো, আমি যেহেতু মৃত মাকে হজে পাঠাতে পারবো না, এই জন্য মৃত মায়ের কবরের মাটি আমি নিয়ে আসছি, ওইটা আপনি নিয়ে যাবেন, কাবাঘর 6 নিয়ে আসবেন। এই জন্য বলে না, মাটি আনলে কি হবে, একটা কাজ করো, কবরটা করে তোমার মায়ের কোনো হাড্ডি পাও কি না, কোনো একটা হাড্ডি নিয়ে আসো, ওই হাড্ডিটা আমি কাবাঘর নিয়ে যাবো। আমি বললাম যে হ্যাঁ তাইও তো ঠিক, আমি কবরে মাটি নিব কেন, আমি হাড্ডি দিয়ে তার বলে। আমি বলি যে কবর করা কি ঠিক হবে না? বলে হ্যাঁ কবর করা ঠিক হবে না কেন, যেহেতু কবরে মাটি আনতে পারছো, তাহলে কবর করে তোমার মায়ের একটা হাড্ডি নিয়ে আসো, হাড্ডিটা এনে আমাকে দাও, আমি এটা কাবা করে নিয়ে যাই। তখন বলি যে হুজুর আপনি এটা কী বলেন? আচ্ছা ঠিক আছে। পরে আমার বলে আরে বেয়াক্কেল, একটা মানুষ যখন কবরে থাকে, কবরে যখন তার আজাব হয়, সে যখন কবরের আজাব নিতে পারে না, তখন তার আত্মীয় স্বজনদেরকে স্বপ্নে দেখায়, কিন্তু ক্লিয়ার করে বলে না, একটু একটু করে বলে, ক্লিয়ার করে বলে না।
তার কষ্টটা কেন এটা সে ক্লিয়ার করে বলে না, তবে ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে যে তার কষ্টটা কেন হচ্ছে। তুমি অথবা তোমার মা এমন কোনো কাজ করেছো যেটা তোমার কাছে অপরাধ মনে হয়? আমি বললাম, যেরকম অনেক কাজই তো করছি, অপরাধ মনে হয়, কোনটা বলবো? তিনি আমাকে বলে, তুমি কি তোমার আম্মার মৃত্যুর পরে কাউকে মা বলে ডাকো? বলে, আমার আম্মার মৃত্যুর পরে আমার আম্মাকে তো মা ডাকতাম, আর আমার শাশুড়িকে আমি মা বলে ডাকি। তোমার শাশুড়িকে তুমি মা ডাকো? আমি বললাম, হ্যাঁ। বলে, তোমার শাশুড়িকে হজে পাঠাও। আমি বললাম, মানে এইটা আপনি কি কি বললেন, আমার শাশুড়িকে হজে পাঠাবো? বলে, হ্যাঁ, তুমি তোমার কিডনি বিক্রি করে যে টাকাটা পাইছো ওই টাকা দিয়ে তোমার শাশুড়িকে হজে পাঠাও, যদি ভালো চাও। তোমার শাশুড়িকে হজে পাঠাও। আমি একজন দিনদার মানুষ, আলেম মানুষ, তোমাকে বলে গেলাম যে তোমার শাশুড়িকে হজে পাঠালে তোমার ভাগ্যের বিশাল পরিবর্তন ঘটবে, তোমার ভাগ্যের বিশাল পরিবর্তন ঘটবে। আল্লাহ তাআলা সব কিছু দেখতে পায়, তিনি মহান, তিনি মহান, তিনি পালনকর্তা, তিনি সৃষ্টিকর্তা, তিনি জগতের মালিক, তিনি পারেন এমন কোনো কাজ নাই। তোমার মৃত মা যেহেতু তোমাকে এরকম করে স্বপ্ন দেখাচ্ছে, তুমি ওই টাকাটা দিয়ে তোমার শাশুড়িকে হজে পাঠাও। প্রয়োজন আমার সাথে পাঠাতে পারো, তার কাগজপত্র জমা দাও, আমিও প্রয়োজনে কিছু সাহায্য সহযোগিতা করবো, তাই আমি হজে নিয়ে যাবো। আচ্ছা হুজুর, ঠিক আছে, তাহলে আমি বাড়িতে গিয়ে আমার বউর সাথে আলোচনা করে। বলে, হ্যাঁ যাও। পরে বাড়িতে আসলাম, আসার পরে মুখটা খুব কালো করে বসে আছে, কারণ টাকা তো সে সিএনজি কেনার জন্য। এখন সিএনজি না কিনে এই টাকা দিয়ে শাশুড়িকে হজে পাঠাবো, এটা কেমন কথা? তা বউ আসছে, আসার পরে বলছে, কী ব্যাপার, আপনার মন খারাপ কেন, মুখ কালো কেন? হ্যাঁ, বললাম যে না, মুখ কালো না। বলে, কবরের মাটিকে দিছেন? হ্যাঁ, বললাম, কবরের মাটি তো দিই নাই, কবর মাটি নিয়ে আসছি। বলে, কেন? আমি বললাম, ওই হুজুর তো আমার একটা কথা বললো, এখন কিভাবে তোমারে বলি? বলে, বলেন না, কি বলছে? আমি বললাম, বলে হুজুর বললো আমার মা আমাকে যে স্বপ্নটা দেখে, স্বপ্নটা দেখানোর কারণ একটাই, আমার মা আসলে কবরে গিয়ে আমাকে এটা বোঝায় যাতে আমি আমার শাশুড়িকে হজে পাঠাই। হুজুর আমাকে বলতেছে আমি যাতে আমার শাশুড়িকে হজে পাঠাই, তোমার মাকে হজে পাঠাইতে বলতেছে। এই কথা বলা মাত্রই আমার বউ তখন কান্না করতে শুরু করে। আমার বউয়ের গাল দিয়ে তখন একদম বৃষ্টির ফোঁটার মতো পানি বেরোতে শুরু হয়। আমি তখন বললাম, কী ব্যাপার খাদিজা, কাঁদতেছো কেন? আমাকে বলে, 1 টাকা 2 টাকা 10 টাকা 5 টাকা করে জমিয়ে জমিয়ে আমার মা প্রায় 4 লাখ টাকার মতো জোগাড় করছিল। এই বছর হজে যাবে পরিকল্পনা করছিল টাকাগুলো দিয়া। কিন্তু তোমার মা কার কাছ থেকে জেনে গেছে যে আমার মা টাকা জমাচ্ছে হজে যাওয়ার জন্য। এটা জানার পরে তোমার মা আমার মাকে এমনভাবে প্রেশার দিল, আমাকে এমনভাবে প্রেশার দিল যে তোমার সংসার করতে হলে আমার মায়ের কাছ থেকে টাকাটা আনতে হবে। আমি আমার মাকে গিয়ে কান্না করে বললাম যে মা, এই ঘটনা। মা আমাকে বলে, তুই তো আমার সন্তান, হজে আমার যাওয়ার স্বপ্ন ছিল, ঠিক আছে, যেহেতু তোর শাশুড়ি তোকে প্রেশার দিয়েছে টাকার জন্য, টাকাটা নিয়ে যা, আমি হজে যাব না। কিন্তু আমার মা যখন বললো হজে যাবে না, তখন আমার মায়ের চোখের পানিগুলো টলমল করে পড়তেছিল। আমার কাছে মনে হয় যেন আল্লাহর আরশটা কেঁপে উঠলো। আমার মা আমার হাতে যখন টাকাগুলো দিয়ে দেয়, মা উপরের দিকে তাকিয়ে বলে, আল্লাহ গো, তোমার কাবা গড় দেখা আমার পূরণ হলো না আল্লাহ। আজ সেই তুমি এত মাস পরে আইসা আমার মায়ের হজে পাঠাইতে চাচ্ছ? আমি বললাম, ও আমার বলে টাকা পাওয়া কেউ কিন্তু জানে না যে এই ঘটনা। পরে আমি বইলে দিছি যে আমি এমনি একটা কিডনি বিক্রি করছো। তখন কান্না করে, কেন তুমি এটা করলা? এই টাকা দিয়ে আমার মারে হজে পাঠাইতে হবে না, তুমি টাকা দিয়ে কিছু করো। আমি বললাম, তোমার মারে হজে না পাঠাইলে আমি যে প্রতি রাতে স্বপ্নগুলো দেখি, আমি একটা রাতেও ঘুমাইতে পারি না, একটা রাতও আমি ঘুমাইতে পারি না। প্রতি রাতে এই যে স্বপ্নগুলো দেখি, আমি নিজের চোখে সন্তান হয়ে দেখতে পাই আমার মায়ের এই ছুরি দিয়ে কাটতেছে, আমার মায়ের আগুনে ফেলে দিচ্ছে, আমার মায়ের শরীরের মাংস সাপে ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে। অনেকগুলো সাপের মাঝে আমার মা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে গেছে। আগুনে অর্ধেক আমার মায়ের শরীর পুড়ে গেছে, বাকি অর্ধেক দিয়ে আমার মা হাত ইশারা দিয়ে আমাকে বলছে যে তোর মারে হজে নিয়ে যা, তোর মারে হজে নিয়ে যা, তোর মারে হজে নিয়ে যা। এছাড়া তো আমার কাছে আর কোনো পথ খোলা নাই বউ। ও আমাকে বলে, তারপরে আমি আমার মাকে বলবো যাতে তোমার আমাকে মাফ করে দেয়। আমি বললাম যে না, আমিও নিয়ত করেছি আমি আমার শাশুড়িকে হজে বাড়াবো, তুমি চলো। রাতের বেলায় বউর আমি রওনা দিলাম শ্বশুর বাড়িতে গিয়ে আমার শাশুড়িকে জানাইলাম। শাশুড়ি আমার বলে, বাবা তোমার মায়ের উপর আমার কোনো অভিযোগ নাই, কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, কিচ্ছু নাই। তুমি আমার মেয়ের জামাই টাকাটা পাইছো, টাকাটা দিয়ে তুমি একটা কিছু করে আমার হজে পাঠাইতে পারেন। আমি বললাম, না মা, আমি আপনাকে হজে পাঠাবো, এটা আমি নিয়ত করছি, আপনি আর কথা বাড়াইয়েন না, কোনো কথা বললেন না।
আপনি হজে যাবেন, প্রস্তুতি নেন। আমি তখন পরের দিন আমার শাশুড়ির পাসপোর্টের জন্য টাকা পয়সা জমা দিই। খুব তাড়াতাড়ি পাসপোর্ট সম্পন্ন করে ওই হুজুরের সাথে কথাবার্তা বলি এবং হুজুরের ওয়াইফ যায় এবং তার বাড়িতে আরও কিছু মহিলা যায়, তাদের সাথে আমি তখন আমার আম্মাকে হজে পাঠিয়ে দিই। আমার শাশুড়ি মাকে হজে পাঠাই এবং আমার শাশুড়ি মা তখন হজে যায় এবং উনি হজে যায়। আমি তখন আস্তে আস্তে বাড়িতে পড়েছি এবং শাশুড়িকে হজে পাঠিয়েছি এটা জানার পরে আমার এলাকার লোকেরা অনেক সদৈবান হয়, সবাই আমাকে সাহায্য সহযোগিতা করে। আমার শাশুড়িকে হজে পাঠানোর পরেও অনেকগুলো টাকা আমার বেঁচে যায় এবং আমার শাশুড়িকে হজে পাঠানোর প্রায় 3 ভাগের 2 ভাগ টাকাই ওই লোকটাই দিয়ে দেয়। যে একটা লোক আছে যার সাথে আমার শাশুড়ি যাবে, ওই মাওলানাটা, যিনি বলে যে আমার শাশুড়িকে হজে পাঠানোর জন্য তিনি অনেকটা টাকা দেয়। তা আমার সেখানে প্রায় 1,50,000 টাকার মতো বেঁচে যায়, 1,50,000 টাকার মতো বাঁচে এবং বাকি টাকা তো লোকজনে দেয়। আমি তখন আমার শাশুড়িকে পুনরায় হজে পাঠাই এবং প্রায় 2 লাখ টাকার মতো আমার বেঁচে যায়। এখানে অনেকেই টাকা দেয়, যখন শুনতে পারছি আমি শাশুড়িকে হজে পাঠাবো, অনেকেই টাকা দিয়েছে। আমার শ্বশুরবাড়ির অনেক গ্রামের মানুষরা টাকা দিয়েছে, যেহেতু আমার শ্বশুর একজন মসজিদের ইমাম ছিল, এই জন্য অনেকের সাহায্য সহযোগিতায় তখন মোটামুটি আমাদের অনেকগুলো টাকা হয়। শাশুড়িকে হজে পাঠায় আমার প্রায় 2 লাখ টাকার মতো সেভ হয় এবং ওই 2 লাখ টাকা দিয়ে তখন অটো গাড়ি বেরোচ্ছিল। আমি তখন এক ধরনের একটা অটো গাড়ি কিনি। কেনার পরে যেগুলো ওই যে আপনার বটবডি টাইপের বলে, বটবডি মালামাল টানে যে বটবডি বলতো আর কি, এখন এগুলো আছে কিনা জানি না, ওই বটবডি আমি একটা কিনি এবং কেনার পরে আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি তখন হজে গেল। হজ থেকে আমার শাশুড়ি তখন তার হজের কাজ সম্পূর্ণ করে তিনি আবার দেশে আসলো, ঢাকা থেকে আমাদের বাড়িতে আসলো। আসার পরে তিনি হজ করতেছে। এইভাবে বেশ কয়েকদিন পরে আমার একদিন বলতেছে যে, এই সোহানুর, আমার মেয়েটারে দিবা একদিন, তুমি আমার নায়নাত করে মিলে আমরা একটু ঢাকায় যাব আমারে বলে। আমি তখন বললাম যে আম্মা এটা কী বলেন, ঢাকায় না আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, আমরা ঢাকায় কোথায় যাব? পরে আমরা বলেন যে না, আমি তো হজ করতে গেছিলাম এবং হজে যাওয়ার পরে একজন মহিলার সাথে পরিচিত হয়েছে, উনি ঢাকায় থাকে। উনি আমারে অনেকভাবে বলছে যাতে ওনার বাসায় আমি একটু যাই। উনি আমাকে বোন ডাকছে, বোন ডাইকা ওনার বাসা আমাকে যাইতে বলছে। তা এখন আমি যাব, তুমি একটু আমার সাথে চলো। আমি বললাম যে আমার বউ বলছে দরকার নেই তো আম্মা, আমরা চিনি না জানি না, যাবো কেন? বলে না, ঠিকানাটাও লিখে দিছে, এগুলো ফোন নাম্বারও আছে। পরে আমি মোবাইল নাম্বারে কল দিলাম, একজন মহিলা রিসিভ করলো। আমি বললাম যে আমার শাশুড়ি তখন ওই মহিলার সাথে কথা বললো। এই মহিলা আমাকে বললো, বাবা তুমি তোমার শাশুড়িকে নিয়ে আসো আমার বাসায়, তোমার শাশুড়িকে আমি বোন ডাকছি, সে আমার বোন, আমার বাসায় একটু আসো বাবা, না ভালো। উনি খুব অনুরোধ করলো। তুমিও বলো আমার 3 কুলে কেউ নেই, তুমি একটু আসো। পরে 2 দিন পরে আমি, আমার শাশুড়ি, আমার সন্তান, আমার ওয়াইফ মিলে আমরা তখন ঢাকায় রওনা দিলাম। আমার কাছে মনে হয় এর আগে আমি ঢাকায় 2 থেকে 3 বার গেছি, খুব বেশি যাই নাই। তো এবারে ঢাকায় গেলাম। ঢাকায় যাওয়ার পরে ওনার বাসায় গেলাম। বাপরে বাপ, ওনার বিশাল বাড়ি, এত বড় বাড়ি জীবনেও দেখে নেই। আমাদেরকে উনি গাড়ি পাঠাইছে, গাড়ি আমাদেরকে আপনার বাস স্টেশন থেকে ওনার বাসায় নিয়ে গেছে। আমরা যাওয়ার পরে টেবিলের মধ্যে রাজকীয় খাবার, এত খাবার, মানে আমি খাবার দেখার পরে আমার চোখে পানি চলে আসছে, কি এত খাবার তো জীবনেও দেখি নাই। এবং এই মহিলা আমার শাশুড়িকে পাওয়া মাত্রই আমার শাশুড়িকে জড়ায় ধরে কান্না করতে শুরু করে। বলে, আপনার আমি বোন ডাকছি, আপনি এতদিন পরে আমার বাসায় কেন আসছেন? আপনি এর আগে আসলেন না কেন? আপনার তো আরও আগে আমার বাসায় আসা দরকার ছিল। তা আমরা খাওয়া দাওয়া করলাম, করে ওনার বাসার ছাদ আছে, খুব সুন্দর ছাদ, ছাদের উপরে সবাই মিলে বসলাম। ঢাকা শহরের ছাদে কখনো উঠি নাই, পুরো শহরটাকে পাখির চোখে দেখলাম, কত সুন্দর লাগলো, ছোট ছোট বিল্ডিং, কি সুন্দর লাগে। বসার পরে উনি আমাকে বলে যে, তুমি আমার বোনের মেয়ের জামাই, মানে আমার মেয়ের জামাই, তুমি কি করো? আমি তখন বললাম যে আন্টি আমি বটবডি চালাই। পরে আমাকে বলে, দূর বেটা, বটবডি চালাও, গ্রামে থাকো, গ্রাম ভালো? আমি বললাম হ্যাঁ ভালো। বলছে গ্রামে থাকতে ইচ্ছে করে না শহরে থাকতে ইচ্ছে করে? আমি বললাম না, গ্রামে থাকি। পরে আমাকে বলে, এবার আমাকে তোমাদের গ্রামে নিয়ে যাওয়া কিন্তু। আমি বলছি ঠিক আছে, নিয়ে যাবনি। তার 3 দিন পরেই আমি, আমার শাশুড়ি, আমার বউ আর ওই মহিলাটাকে নিয়ে আমরা তখন আমার গ্রামে যাই। উনি নিজের গাড়ি নিয়ে যায়, ওনার গাড়ি দিয়ে আমরা যাই এবং গ্রামের ভিতরে এত বড় গাড়ি ঢুকে সবাই তো অবাক হয়ে তাকায় আছে, কী ব্যাপার, এত বড় গাড়ি গ্রামের ভিতরে ঢুকছে, সবাই তাকাইতে আছে। আমার শাশুড়িকে নিয়ে উনি ঘুরতেছে, বোন ডাকছে আমার শাশুড়িকে। গ্রামের মানুষের চোখে মুখে কত আনন্দের উচ্ছ্বাস, দামি গাড়ি অনেকেই শখ করে উঠে চড়ে বসে। 1 সপ্তাহের মতো গ্রামে থাকার পরে ওই মহিলা আমার শাশুড়িকে বলতেছে, বোন রে, আমার তো এই দুনিয়াতে কেউ নেই, আমার 2টা সন্তান আছে এবং তারা বিদেশে থাকে, তারা দেশে আসেও না, তারা আমাকে বিদেশ নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, তারা আমেরিকা থাকে। একটা কাজ করো, তুমি আমার সাথে আমার শহরে থাকবা, আমার সাথে চলো, আমার বাসায় থাকবা, তোমারও তো কেউ নেই। বলে না, আমি আমার মেয়েরে আর আমার নাতিনটা রেখে আমি কেমনে যাবো বলেন? আমার মেয়ে নাতিন ওরা গ্রামে থাকবে, আমি ঢাকায় থাকবো, তা কি হয়?
বলে তোমার মেয়ে আর মেয়ের নাতিন এসেও নিয়ে চলো না। আমার শাশুড়ি বলতো আমার মেয়ের জামাইকে একা একা থাকবে এখানে, বলে তাহলে তোমার মেয়ের জামাইরেও নিয়ে চলো। আমি বললাম আমি ঢাকায় গিয়ে কি করব? উনি বলে ঢাকায় বেটা কাজের অভাব আছে, চল ঢাকায় চল। এরপর উনি আমাকে ঢাকায় নিয়ে গেল। আমরা সবাই ঢাকায় গেলাম, বাড়িঘর সব বন্ধ টন্ধ কইরা বটবটিটা একজনের কাছে ভাড়া দিয়া তখন ঢাকায় রওনা দিলাম। যেদিন আসলাম সেদিনে তিনি আমাকে, ওনার একটা মার্কেট আছে, সুপার মার্কেট, অনেক বড় মার্কেট, এই মার্কেটে অনেক লোকজন কাজ করে, ওনার নিজের মার্কেট, সেখানে আমাকে দেখাশোনার দায়িত্ব দিল। মাস শেষে বেতন আমার 30,000 টাকা। 30,000 টাকা ইনকাম করতে আমার 1 বছর লাগে। আমি নাকি মাসে 30,000 টাকা আমার বেতন। আস্তে আস্তে করে সব কিছু যেন আমার হতে শুরু হলো। এক পর্যায়ে এই বাড়ির ভাড়া উঠানো, সুপার মার্কেট দেখাশোনা থেকে শুরু করে যত ধরনের কাজ আছে সব কাজ আমার উপরে পড়ে গেল। এভাবে দীর্ঘ 4 বছর মতো আমি ঢাকাতে থাকি। আমার একটা পুত্র সন্তান হয়। আমার ছেলে আমার মেয়েকে নিয়ে আমার শাশুড়ি, আমার ওই শাশুড়ির বান্ধবী, তারা এতটাই সুখে, এতটাই শান্তিতে, আমি জীবনে কল্পনাও করতে পারিনি জীবনে এতটা সুখ পাবে, এতটা শান্তি পাবো। এক পর্যায়ে উনি চলে যাবে, উনি বাংলাদেশে থাকবে না, চলে যাবে। ওনার মেয়েরা খুবভাবে প্রেশার দিচ্ছে মাকে নিয়েই যাবে। ওনার বাড়িটা ছিল 5 তলা। 5 তলা বাড়িটা, উনি বলে যে আমার বাড়িটা তো 5 তলা, আর আমি গেলে তো আর আসবো না, আমার মেয়েরাও তো কখনো আসবে না। একটা কাজ করে 5 তলা বাড়ির নিচতলায় একটা এতিমখানা বানাও, এবং এতিমখানাটা চলার জন্য যে টাকার প্রয়োজন হবে সেই টাকাটা আমার সুপার মার্কেট থেকে আসবে। আমার সুপার মার্কেটের টাকা দিয়ে এতিমখানাটা আর আমার মসজিদটা চলবে। বাকি যে 4 তলা আছে, এই 4 তলা ভাড়া দিয়ে তুমি তোমার বউ, তোমার সন্তান এবং তোমার মাকে নিয়ে ভালো থাকবা। এইভাবে আমি বাড়িটা তোমাদেরকে দিয়ে যেতে চাই। আমি তখন বললাম না, এসবের কী প্রয়োজন আছে? প্রয়োজন, উনি আমাকে বলে যে না, আমি দিয়ে যেতে চাই। উনি একইভাবে মাদ্রাসার নামে, এতিমখানার নামে ওনার নিচের যেই প্লটটা আছে ওই প্লটটা উনি দিয়ে দেয়, এবং বাকি 4 তলা আমার শাশুড়ি মায়ের নামে তথা আমাদের নামে উনি দলিল করে দেয়। এরপর উনি চলে যায়। দীর্ঘ 2 বছর উনি আবারও আসে, এসে দেখে আমি খুব সুন্দর করে এতিমখানাটা চালাচ্ছি, এবং ওনার যে সুপার মার্কেটের ভাড়া পাই সেই ভাড়া দিয়ে এতিমখানাটা খুব সুন্দর চলতেছে। তিনি আমার জন্য দোয়া করলেন, এবং তিনি আমাকে, আমার বউকে, আমার মাকে, আমার 2টা সন্তানকে আমেরিকা পর্যন্ত নিয়ে গেলেন। আমরা আমেরিকাও দেখে আসছি, আল্লাহ আমাদেরকে আমেরিকা দেখাইছে। এর পরের বছর আমি, আমার বউ, আমার শাশুড়ি, আমরা আবারও হজে যাই, আমরা আবারও হজ সম্পাদন করি। আজকে ঢাকা শহরে আমার বাড়ি আছে, একটা গাড়ির মালিক আমি, একটা এতিমখানা আমার আন্ডারে চলে, সুপার মার্কেটটাও আমার, কয়েক কোটি টাকার মালিক হয়েছি। এখন গ্রামে গেলে সবাই তাকায় থাকে, সবাই বলে বাপরে বাপ, বড় সাহেব আসছে। আমি তো সেই বড় সাহেব, যে বড় সাহেব একটা সময় মানুষের জমিতে কাজ করতাম। আমি তো সেই বড় সাহেব, যে বড় সাহেব একটা সময় ভ্যান গাড়ি চালাইতাম। আমি তো সেই বড় সাহেব, যে বড় সাহেব একটা সময় বটবটি চালাইতাম। আমি তো সেই বড় সাহেব, যে বড় সাহেব 2 মুঠো ভাতের আশায় সারাটা দিন রাত রাস্তায় ঘুরতাম। এই বড় সাহেব আজকে কোটি টাকার গাড়ি নিয়ে গ্রামে ঢুকছে। এই বড় সাহেব আজকে গ্রামে মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, গ্রামের প্রতিটা মানুষকে বলে দিয়েছে বিপদে পড়লে যেন আমার বাসায় চলে আসে। যাদের বিয়ে শাদী হবে, টাকা থাকবে না, আমি আমার নিজ দায়িত্বে সেই সন্তানদেরকে বিয়ে দেবো, টাকা দিব। গ্রামে উপবৃত্তি চালু করেছি আমার শাশুড়ি নামে একটা ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনে অনেক মহিলাদেরকে বয়স্ক ভাতা দিচ্ছি, চিকিৎসা ভাতা দিচ্ছি, স্টুডেন্টকে পড়াশোনার টাকা দিচ্ছি। আজ আমি একজন ধন্যার্থ ব্যক্তি, আল্লাহ আমাকে যা দিয়েছে আমি তা বলবো কেমন করে? ও রাব্বুল আলামিনের কাছে আমার একটাই চাওয়া, আমার মা যেন ভালো থাকে। আমি জানি আমার মা হয়তো কষ্টে আছে, আমার মা তার জীবন দশা অনেক কষ্ট করেছে। আমার শাশুড়ির উসিলা, আমার উসিলা, আমাদের হজের উসিলা আল্লাহ তাআলা যেন আমার মাকে মাফ করে দেয়।